So welcome to WBCS Guide YouTube channel. Dear aspirants, আমাদের ইংলিশের প্র্যাকটিস সেট করছি, একটা কম্বাইন্ড প্র্যাকটিস সেট হবে। এটা দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশনস, যে এসএসসি বলো, ক্লার্কশিপ বলো, এই যে যা খুশি বলো, মানে যে ব্যাংকিং বলো, যে কোনো পরীক্ষাতে ইংরেজি যদি টপিকটা থাকে, তাহলে সেই পরীক্ষার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো এটা একটা কি হতে চলেছে না, কম্প্যাক্ট ক্লাস হতে চলেছে, যেখানে তোমরা দেখবে যে 10টি এরর কারেকশন থাকবে, 10টি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থাকবে, 10টি সেন্টেন্স কমপ্লিশন থাকবে, 10টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে, এবং তার সাথে সাথে ভোক্যাব প্রস্তুত করার জন্য সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তো যা নোট প্রোভাইড করার আমি ক্লাসে প্রোভাইড করে দেব, ঠিক আছে। বাকি রুট ওয়ার্ডস থাকবে। আমরা দৈনিক এই প্র্যাকটিস সেটের শেষে, ক্লাসের শেষে কয়েকটা করে রুট ওয়ার্ড শিখে নেব, যাতে আমাদের ভোক্যাবুলারিটা সুন্দর করে তৈরি হয়ে যায়, ঠিক আছে। রুট ওয়ার্ডটা জানা থাকলে কি হবে না, রুট ওয়ার্ডটা জানা থাকলে আমাদের খুব সুবিধা হবে। সো আমি যা আশা করব যে ইউটিউবে যারা ক্লাসগুলো দেখবে তারা খাতা পেন নিয়েই বসবে, হ্যাঁ, এবং এখানে যারা ক্লাসে আছো সবাই খাতা পেন নিয়ে বসেছো। এটাকে সিরিয়াসলি করার চেষ্টা করবে। তোমাদের যেমন আমাদের ইংলিশের ক্লাস যেমন চলছে, সেই ইংলিশের ক্লাসে যেহেতু আমরা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে সমস্ত কিছু কমপ্লিট করব, তার সাথে এই প্র্যাকটিস সেটগুলোকে আমাদের জানার স্পৃহাকে আরও বাড়িয়ে দেবে। আমি বলতে চাইছি যে আমরা কোন বিষয়গুলোকে পড়ছি বা পরীক্ষাতে কোন ধরনের কোয়েশ্চেন্স আসছে, এই প্রত্যেকটা একটা রিভিশনের মধ্যে থাকবে। কারণ এই এরর কারেকশনগুলো সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। এখানে যা দেখতে পাচ্ছ, যে যা কিছু আলোচনা হবে সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স থেকেই হবে। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো যদি এটা তোমরা এই যে আজকে জয়েন করেছো, বেশ ভালো লাগলো। তো এটা তোমরা চাইলে এটা কন্টিনিউ হবে, আদারওয়াইজ তোমরা না চাইলে এটা কন্টিনিউ হবে না। ওকে, ভেরি গুড। চলো তাহলে, সবার প্রথম কোয়েশ্চেন তোমাদের সামনে এরর কারেকশন থেকে। আর এটা হচ্ছে আমাদের সিরিজ, টেক এ স্ক্রিনশট অফ ইট। এখান থেকে আমরা এই জিনিসগুলোকে এই এক এক প্রত্যেকটা সেটে করব, এবং আমি চাইছি যে এই সেটটা আমাদের অড ডেজগুলোতে হোক। তার মানে হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার, আর হচ্ছে শনিবার। মঙ্গল, বৃহস্পতি, শনি, এই কয়টা দিনে এটা চলুক, মঙ্গল, বৃহস্পতি, শনি। আর ম্যাথের ক্লাসটা চলবে হচ্ছে সোম, বুধ, শুক্র, সোম, বুধ আর শুক্র, ঠিক আছে। এটা আমি চেষ্টা করছি। দাদা একটা কথা বলবো। হ্যাঁ, একটু আগিয়ে দিতে, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি হচ্ছি বি12 ব্যাচের ক্যান্ডিডেট। তো হ্যাঁ, সেখানে আমাদের এই যে ইংরাজি ক্লাসটা হয় সেটা বৃহস্পতিবার এবং শনিবার 7:30 থেকে টাইম করা আছে। হ্যাঁ, তাহলে এই ক্লাসটা যেটা আপনি বলছেন যে ক্যান্ডিডেটরা চাইলে এগিয়ে নিয়ে যাবে, তাহলে যদি এটা এগিয়ে নিয়ে যায়, মানে আমরা যদি এই যে 13 জন যে আমরা অনলাইন আছি, আমরা হচ্ছে আশা করছি পরবর্তীকালে আরো বাড়বো। তো যদি এটা কন্টিনিউ হয় তাহলে এটা কি এই মঙ্গল, বৃহস্পতি, শনি 3 দিন হবে এই দুটো থেকে? হ্যাঁ, তোমাদের যেটা B12 আছে, ওটা ওটা যা ডেট, যা টাইম শিডিউল আছে, ওটা ওর মতন চলবে, ঠিক আছে। আর এটা শুধুমাত্র মঙ্গল, বৃহস্পতি, শনি এটা দুটো থেকে তোমাদের হবে? স্পেশাল ক্লাস বলতে পারো, আচ্ছা, ঠিক বুঝতে আছে। পারছো। হ্যাঁ, তোমরা যারা ব্যাচে আছো তোমাদেরকে নিয়ে লাইভ ক্লাস করা। আসলে কি, রেকর্ডেড ক্লাস দিতে আমার ভালো লাগে না, একা একা বকতে থাকি, তো ওই জন্য তোমাদেরকে নিয়ে লাইভে আসা, লাইভ করা, এটাই আর কি ব্যাপার, বুঝতে পারলে। দাদা হ্যাঁ, বলো। দাদা, হ্যাঁ দাদা, বলছি আরেকটা না ক্লাস ইংলিশে হচ্ছিল, ওটা মানে বুঝতে পারলাম না দাদা। এটা মানে ওইটাকেই এখানে মার্জ করলাম আর কি, আচ্ছা। ঠিক আছে। ইংলিশের ওই ক্লাসটাকে মা- এখানে মার্জ করলাম, মানে একটু একটা না সাজিয়ে হতো সাড়ে গুছিয়ে সাতটার আনলাম। দিকে, একটা 7:30 না 7টার দিকে হতো, তো ওটাই এটার মধ্যে এসে পড়েছে কি? হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ দাদা, আরেকটা কথা আছে। হ্যাঁ, বলো বলো দ্রুত। হ্যাঁ, বলছি হ্যাঁ, থিওরি ক্লাসটা কোন সময় হবে তাহলে মানে? থিওরি, ইংলিশের থিওরি ক্লাস, হ্যাঁ হ্যাঁ। ইংলিশের থিওরি ক্লাস আর বৃহস্পতি আর শনিবার 7 PM, তাই না? বৃহস্পতি, শনি, স- 7 PM। তোমাদের জিএস এর, আচ্ছা। যে জিএস এর ব্যাচে তো আমি লিংক দিই, তো তোমাদের জিএস ব্যাচে তো আমি লিংক দিই এটার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর কারো কিছু বলার নেই তো?
ওকে, চলো তাহলে, চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে বলছে হি asked her that whether she knew what had happened last week when she was on leave. সো এই সেন্টেন্সটার মধ্যে কোথায় ভুল আছে এটা বলতে হবে। হি asked her that, সে তাকে বলেছিল, জিজ্ঞেস করেছিল যে whether she knew, সে জানে কি না what had happened last week, গত সপ্তাহে কি হয়েছে when she was on leave, যখন সে ছুটিতে ছিল। So দাদা আমার সম্ভবত মনে হয় 3 নম্বরটা, হোয়াট হ্যাড হ্যাপেন্ড লাস্ট উইক হোয়েন সি ওয়াজ অন লিভ, আমার মনে হচ্ছে এটার মধ্যে ভুল আছে। এটাতে ভুল উত্তর আছে। কি ভুল আছে বলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে হ্যাডটা হবে না, হোয়াট হ্যাপেন্ড হবে, অনলি হ্যাপেন্ড। আচ্ছা, মানে হ্যাড হবে না, তাই তো? হ্যাঁ আচ্ছা, স্যার প্রথম পার্টে দ্যাট আছে যে, হ্যাঁ প্রথম ওটাতেই দ্যাট আছে। ওটাতে মনে হয় একটু রং আছে নাকি? খুব ভালো করে শোনো, এক এক করে বলি আমি। হ্যাঁ, এই কোশ্চেনে তো বিষয়টাতে আমি যাবই, তার আগে একটা জিনিস শুনি। স্যার আমার মনে হচ্ছে সেকেন্ডটাতে ওই ওয়েদার যেটা আছে না, দ্যাট আবার ওয়েদার, ওটা কি? হ্যাঁ একদমই ঠিক, সবাই খুব সুন্দর ধরতে পেরেছো, কিন্তু উত্তর কোনটা করব? মনে করো এটা এ অপশন আছে, এটা বি আছে, এটা সি আছে, এটা ডি আছে। সো স্যার বিটা বি হবে স্যার, ওয়েদারটা হবে বি হবে। মানে স্যার এ হবে। কারণ স্যার নিউটা যেটা আছে ওইটা ওই জায়গাটাতে প্রবলেম আছে। আচ্ছা দেখো, সবার আগে তো একটা কথা বলি আমি। আচ্ছা, এটার জন্য না আমাকে ন্যারেশনে একটু ফিরে যেতে হবে। কোথায় ফিরে যেতে হবে? ন্যারেশনে ফিরে যেতে হবে। ন্যারেশন, নাও ন্যারেশনে আমাদের ন্যারেশন চেঞ্জের যেমন প্রত্যেকটা সেন্টেন্স টাইপসের জন্য আলাদা আলাদা ব্যাপার আছে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য এক ধরনের, ইন্টারোগেটিভের জন্য এক ধরনের, ইম্পারেটিভের জন্য এক ধরনের। তো এই যে ন্যারেশন চেঞ্জ আমরা এখন দেখতে চলেছি সেটা হচ্ছে এনসি অফ কোয়েশ্চেন, মানে ন্যারেশন চেঞ্জ অফ কোয়েশ্চেন, ন্যারেশন চেঞ্জ অফ কোয়েশ্চেন। শুভ্র যেহেতু আমাদের প্রিভিয়াস ক্লাসে ছিলে, সো তোমার এটা কিন্তু সঠিক উত্তর দেওয়াটা দরকার ছিল। এগুলো আমরা প্রিভিয়াস আগে করেছি। নাও খেয়াল করো, না দিতে পারলেও কোনো অসুবিধে নেই, কারণ প্র্যাকটিসে না থাকলে এগুলো ভুল হওয়া স্বাভাবিক। হ্যাঁ, শুনতে থাকো। তাহলে বললাম কি, যে ন্যারেশন অফ কোয়েশ্চেনটাকে এবার দেখতে হবে। দেখো, ন্যারেশন অফ কোয়েশ্চেন যখন বলছি, তো কোয়েশ্চেন যখন পেলাম, কোয়েশ্চেন হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? এখন আর জয়েন করার সময় নেই, আমি 10 মিনিটস ওয়েট করি লিঙ্ক দেওয়ার পর, এখন আর জয়েন হবে না। তাহলে কোয়েশ্চেন যখন বলছি, দেখো আমি প্রত্যেকটা জিনিসকে তোমাদের এমনভাবে বলে দিচ্ছি যে এই রিলেটেড কোয়েশ্চেন আসলে জীবনে কোনোদিন আর ভুল হবে না, সো ভালো করে শিখে নাও। আচ্ছা, কোয়েশ্চেনের কথা যখন বলি, কোয়েশ্চেন না দুই প্রকারের হয়। একটা হচ্ছে ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেন হয়, আর একটা হচ্ছে WH ওয়ার্ড টাইপের কোয়েশ্চেন হয়। WH ওয়ার্ড টাইপের কোয়েশ্চেন হয়। হ্যাঁ, ইয়েস অর নো টাইপ আর WH ওয়ার্ড টাইপের কোয়েশ্চেন হয়। আচ্ছা, একটা বিষয় আছে, বিষয়টা কি বলতো? বিষয়টা হচ্ছে যে আমরা বাঙালি, তো আমাদের বাঙালিদের না প্রশ্ন করতে গতানুগতিক ব্যাকরণ আমরা ব্যবহার করি না, আমরা ইন্টোনেশন ব্যবহার করি। ঠিক আছে, ইন্টোনেশন কেমন আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করি, তাহলে কোয়েশ্চেন সম্পর্কে পুরো সেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, পুরো সেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। কেউ একজন ট্রাই করছে, সো ওকে আমি একটু ক্লাসে নিয়ে নিই, আজকে যেহেতু ডে 1 আমাদের, সেহেতু ওকে। সঙ্গীতা রিসেন্টলি জয়েন করলে এটা মাথায় রাখবে যে আমাদের ক্লাসের লিঙ্ক যখন দেওয়া হয় তার থেকে আমি 10 মিনিট অপেক্ষা করি। হ্যাঁ, তার বেশি কিন্তু নয়। পরের দিন থেকে এটা খেয়াল রাখবে, লিঙ্ক দেওয়ার 10 মিনিটের মধ্যে জয়েন করবে। হ্যাঁ, ওকে। নাও চলো, যেটা বলছিলাম, আমরা বাংলাতে যেমন আমি ভাত খেয়েছি, হ্যাঁ, একটা কথা যদি আমি বললাম যে আমি ভাত খেয়েছি, এটা একটা নর্মাল স্টেটমেন্ট, ঠিক? কিন্তু যখন আমরা ইন্টোনেশন ইউজ করছি, আমরা বললাম আমি ভাত খেয়েছি, এর মানে কি? কোশ্চেন হয়ে গেল না? একটাই কথা,
জাস্ট একটুখানি আমি জোর দিলাম অন্য জায়গাতে, তো এটা কোয়েশ্চেনে কনভার্ট হয়ে গেল। সেটা যে কোনো নেটিভ ল্যাঙ্গুয়েজে কিন্তু হয়ে থাকে। সো ওটা বাদ। আমরা দেখছি একদম গ্রামাটিক্যাল সেন্স থেকে কোয়েশ্চেন দুই প্রকার, একটা হচ্ছে ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেন, একটা WH ওয়ার্ড টাইপের কোয়েশ্চেন। ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেনটা কি? যে কোয়েশ্চেনের উত্তর শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে হয়। আর WH ওয়ার্ড টাইপের কোয়েশ্চেনটা কি না, যেখানে ডিটেলস কোয়েশ্চেন তোমাকে উত্তর দিতে হবে। যেমন এটার ফার্দার ইয়েতে যাচ্ছি না, এটা আমরা ক্লাসে শিখবো। এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে আর ইউ ডুইং ইট, আর ইউ ডুইং ইট এর মানে তুমি কি এটি করছো, তুমি কি এটি করছো? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আর যদি WH ওয়ার্ড দিয়ে করতে হয় তাহলে কি হবে? ডিটেলস কোশ্চেন হবে, অর্থাৎ হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, এর মানে তোমাকে ডিটেলস উত্তর লিখতে হবে যে আই এম ডুইং দিস আর আই এম ডুইং দ্যাট। ওকে, তো এটা হলো ব্যাপার। তাহলে এটা ইয়েস অর নো টাইপের কোশ্চেন, এটা WH ওয়ার্ডের কোশ্চেন। তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে তুমি দেখবে যে ইয়েস অর নো টাইপের কোশ্চেনে কোনো প্রকারের প্রশ্নসূচক কোনো ওয়ার্ড তুমি খুঁজে পাচ্ছ না। জাস্ট এখানে কি করেছি, এখানে ইনভার্সন অ্যাপ্লাই করেছি। ইনভার্সন বলতে জাস্ট অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের আগে উঠিয়ে নিয়ে গিয়েছি, তাই না? আমি যদি এটার উত্তর বাক্য লিখি, অর্থাৎ এটার কার্নেল সেন্টেন্স যদি লিখি, তাহলে সেন্টেন্সটা নিশ্চিত এরকম লাগবে যে ইউ আর ডুইং ইট, তাই নয় কি? এটা হচ্ছে কার্নেল সেন্টেন্স, মানে মূল সেন্টেন্স যেখান থেকে এই প্রশ্নটা আমি ফর্ম করলাম। তাহলে এইখানে জাস্ট কি করেছি, অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে গেছি। তো মনে রেখো, অক্সিলিয়ারি ভার্ব যখন সাবজেক্টের আগে চলে যায় তখন গ্রামারের ভাষায় এটাকে বলা হয় যে এটাকে বলা হয় ইনভার্সন। এবং সেটা কোন ধরনের ইনভার্সন? পার্শিয়াল ইনভার্সন। আমরা যখন ইনভার্সন পড়ব তখন দুই ধরনের ইনভার্সন দেখব, একটা পার্শিয়াল ইনভার্সন আর একটা হচ্ছে কমপ্লিট ইনভার্সন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পার্শিয়াল ইনভার্সন হয় কোথায়? যখন ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেন ফর্ম করি তখন, এবং WH ওয়ার্ড কোয়েশ্চেন ফর্ম করার সময়ও পার্শিয়াল ইনভার্সনই অ্যাপ্লাই হয়। এখানে দেখতে পাচ্ছ হোয়াট আর ইউ ডুইং, এখানে ইউ এর আগে আরটা চলে গেছে। বোঝা গেল? তাহলে এখানে লক্ষণীয় এই যে আমরা দেখতে পাচ্ছি ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেনে জাস্ট অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে গেছে। আর WH ওয়ার্ডের ক্ষেত্রে কি হচ্ছে না, একদম এটার যা কনস্ট্রাকশন ছিল এখানেও সেই কনস্ট্রাকশনই আছে, শুধুমাত্র WH ওয়ার্ডটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, অর্থাৎ যার মাধ্যমে প্রশ্নটা করছি। ওকে, নাও খুব ভালো করে খেয়াল করব যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এদের ভূমিকাটা কি হয়। এই জন্য আমি দুটো এখানে সেন্টেন্স লিখে বোঝানোর চেষ্টা করছি। একটা লিখলাম যে রাম সেড টু মি কমা ইনভার্টেড কমা হ্যাভ ইউ ডান ইট, তুমি কি এটি করেছো? এটা একটা। ওকে, নাও এটা যখন ন্যারেশন চেঞ্জ করবে তখন কি বলবে, দেখো রাম আমাকে বলেছিল তুমি কি এটি করেছো। তো রাম কি আমায় বলেছিল না জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস করেছিল। রাম আস্কড হবে। তাহলে এইখানে রিপোর্টিং ভার্বটাকে তুলে দিয়ে আমি কি করব, এখানে আমি লিখবো যে রাম আস্কড মি। মনে রাখবে আস্কড এর পর কোনো প্রেপোজিশন বসে না। কেন? কারণ আস্কড হচ্ছে একটা কি না, আস্কড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এর ইমিডিয়েট আফটার একটা অবজেক্ট বসবে। ওকে, তাহলে রাম আস্কড মি কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো দাদা? দেখো ইয়েস অর নো টাইপের কোশ্চেনের ক্ষেত্রে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন আমরা দুটো ওয়ার্ডকে লিঙ্কার হিসেবে ব্যবহার করি। দুটো ওয়ার্ডকে কি একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে ওয়েদার। তাহলে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা ওয়েদার বসালাম। এইখানে এই যে ইফ বা ওয়েদারকে আমরা ইউজ করলাম, তো এইখানে ইফ বা ওয়েদারের মিনিংটা কি হয়ে গেল না, এর বাংলা মানেটা হয়ে গেল কিনা। আমি যাব কিনা, খাবো কিনা, করব কিনা, সেই অর্থে কিনা। তাহলে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দুটোর মধ্যে যে কোনো একটাকে আমাদের বসাতে হবে। তারপর একদম জেনারেল স্টেটমেন্টের মতন, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশন করে বসাতে হবে। তাহলে এবার কি, রাম আস্কড মি ইফ অর ওয়েদার। ওকে,
ইউ হ্যাভ ডান ইট, ইউ সেকেন্ড পারসন সবসময় লিসেনারকে রেফার করে, তাহলে এখানে ইউটা হয়ে যাবে আই, ওয়েদার আই। এটা পাস্ট টেন্সে আছে, তো এর সাথে যে রিলেটিভ ক্লজটা আমার এর সাথে যে সাবঅর্ডিনেট ক্লজটি আমার যোগ হচ্ছে সেটাও পাস্ট টেন্সে চলে যাবে, তাহলে হ্যাভটা হয়ে যাবে কিসে না, হ্যাডে হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমাদের ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হলো, শেষে ফুল স্টপ হলো। আর একটা জিনিস মাথায় রাখবে যে ডাইরেক্ট স্পিচ এর রিপোর্টেড স্পিচ যে ধরনের সেন্টেন্সের টাইপসেই থাকুক না কেন, আমাদের যখন ইনডাইরেক্ট স্পিচ হবে, ইনডাইরেক্ট স্পিচ সবসময় স্টেটমেন্ট হবে। আরেকবার বলো, কি বললাম? ইনডাইরেক্ট স্পিচ সবসময় কি হবে? স্টেটমেন্ট হবে। তোমরা দেখবে যে পরীক্ষাতে যখন এই ন্যারেশন চেঞ্জের কোশ্চেন্স দেয় বা এই এরর কারেকশনের কোশ্চেন্স দেয়, তখন সেইখানে কিন্তু দেখা যায় যে এই যেটা ইনডাইরেক্ট স্পিচ, সেই ইনডাইরেক্ট স্পিচের মধ্যেও কি দেখা যাচ্ছে না, কোশ্চেন থাকে বা অন্যান্য জিনিস থাকে। তো মাথায় রাখবে যে ইনডাইরেক্ট স্পিচটা হচ্ছে সব সময় কি হবে, তুহিন সাহা ক্লাসে জয়েন করার টাইম কিন্তু লিংক দেওয়ার ঠিক 10 মিনিটের মধ্যে। আমি আজকে প্রথম দিন বলে জয়েন করলাম, বাকি কিন্তু এর পরের এটা করব না। ওকে, নাও হলো এটা। তাহলে এবার কথা হচ্ছে দাদা, এখানে তাহলে ইফ বসাবো না ওয়েদার বসাবো? যদি এটা কোনো মাধ্যমিক লেভেলের ছেলে মেয়ে করে বা যদি কোনো 12 ক্লাস লেভেলের ছেলে মেয়ে করে, তাহলে আমি বলবো এটা ঠিক করেছে। কিন্তু মাথায় রেখো, কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইফের প্রয়োগ করার আলাদা ব্যবস্থা আছে, ওয়েদারের ব্যবহারের আলাদা ব্যবস্থা আছে। তাহলে এইখানে আমরা ওয়েদার ইউজ করব না, এখানে আমরা ইফের ব্যবহার করব। ওয়েদারের ব্যবহার কখন করব? মাথায় রাখবে এই ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করার সময় ওয়েদারের ব্যবহার আমরা তখনই করব যখন আমাদের চয়েস বোধ থাকবে। আরেকবার বলো, চয়েসের কোনো সেন্স বা অপশন, চয়েসের কোনো সেন্স বা অপশন রিলেটেড কোনো জিনিস যদি থাকে, তখন আমরা ওয়েদার ইউজ করব। বাকি সব জায়গায় ইফ ইউজ করব। কেমন? একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। চলো, আমি বললাম কি যে রাম said to me, comma, inverted comma, okay, are you doing it, are you doing it today, are you doing it today or tomorrow? So এটার সেন্সটাকে একটু ক্লিয়ার করে দিই। আর ইউ ডুইং ইট না করে, এক মিনিট দাঁড়াও, এখানে আর ইউ ইউজ না করে ডু ইউ ইউজ করে দিই, তাহলে বেটার হবে। যে ডু ইউ ডু ইট টুডে অর টুমরো, তুমি কি এটি আজ করবে না আগামী কাল করবে? ঠিক আছে, আচ্ছা, এই ক্ষেত্রে দেখো তুমি একটা চয়েস বোধ পেয়েছো, টুডে আর টুমরোর একটা চয়েস বোধ পেয়েছো। তো এই ক্ষেত্রে আমরা এই যে ইফ বা ওয়েদারের মধ্যে ইফ ব্যবহার করবো না, এখানে ওয়েদার ইউজ করব। অর্থাৎ রাম asked me whether ইউ সেকেন্ড পারসন কাকে রেফার করছে? লিসেনারকে। whether I did it টুডে থাকলে আমরা কি ইউজ করি? that day, or tomorrow থাকলে the next day, এটা ইউজ করি। এটা হয়ে গেল আমাদের। তাহলে আমি যেটা বোঝাতে চাইছিলাম যে ইফ বা ওয়েদারের ব্যবহার কিন্তু যে কোনো একটা করে দিলেই হলো এমনটা নয়। যদি চয়েস বোধ থাকে তবে আমরা ওয়েদার ইউজ করব, আর যদি চয়েস বোধ না থাকে তাহলে ইফ ইউজ করব। এটুকুন আমরা এখানে বুঝলাম। ঠিক, এবার আসো যদি WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন থাকে তাহলে কি করব? এটা খুবই সহজ। অর্থাৎ রাম said to me, comma, inverted comma, what are you doing, এমনটা রয়েছে। সো এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে কি করব? জাস্ট রাম asked me, এখানে কোনো ধরনের পরিবর্তন নেই, রাম asked me, কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে যে WH ওয়ার্ড দেওয়া হয়েছে, এখানে যে WH ওয়ার্ড দেওয়া হয়েছে সেটা হু, হোক, হোয়াট হোক, যা খুশি সেটাকে অ্যাজ ইট ইজ লিখে দিব। ওকে, তাহলে রাম asked me what, এবার আমার লিঙ্কারের কাজ হয়ে গেল। নেক্সট সাবজেক্ট ভার্ব অবজেক্ট কম্বিনেশন করে লিখবো। ইউ আবার সেটা সেকেন্ড পারসন লিসেনারকে বোঝায়, দ্যাট আই। তাহলে আর ডুইং ইট প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তা চলে যাবে কিছু না পাস্ট কন্টিনিউয়াসে, কারণ এটা পাস্ট টেন্স আছে। তাহলে ওয়াজ হোয়াট আই ওয়াজ ডুইং বলে ফুল স্টপ দেবে।
ওকে, তাহলে রাম asked me what I was doing। বুঝতে পারলাম কিনা আমরা, বলো দেখি একবার। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা, তিনটে বুঝতে সিচুয়েশন পেরেছি। ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। তাহলে এবার আসো আমরা কোশ্চেনের দিকে যাই, যে কোশ্চেনটা আমরা এখানে দেখছিলাম, এখানে দেখো খেয়াল করো। তাহলে এবার বলো দেখি কোথায় ভুল আছে। স্যার তাহলে দ্যাটে ভুল আছে, দ্যাট হবে না এখানে। একদম, তাহলে বুঝতেই পারছি যে আমরা এ পার্টে ভুল হয়ে গেল, যে এখানে দ্যাটের প্রয়োগ হবে না। ওকে, কারণ শি অ্যাস্কড হি অ্যাস্কড বলছে, তাহলে নিশ্চয়ই এটা কোশ্চেনের থেকে ন্যারেশন চেঞ্জ হয়ে সেন্টেন্সটি হয়েছে, মানে এটা একটা ইনডাইরেক্ট স্পিচ হয়েছে। সো সেই ক্ষেত্রে এখানে দ্যাটের প্রয়োগটা হবে না, এখানে দ্যাটের প্রয়োগ, বাকি সব জায়গায় ঠিক আছে। হ্যাঁ, এবার একটা কথা মাথায় রাখবা, যে এইখানে হোয়াটের পরে হ্যাড এসছে, WH ওয়ার্ডের পর, মনে রাখো এই কথাটা, WH ওয়ার্ডের পর যখন অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপর যখন সাবজেক্ট বসবে, তারপর যখন প্রিন্সিপাল ভার্ব বসবে, এই কনস্ট্রাকশন যেখানেই দেখবে সেখানে শেষে গিয়ে কোয়েশ্চেন মার্ক হবেই হবে। আরেকবার বলো, WH ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাচ্ছ, তারপর সাবজেক্ট দেখতে পাচ্ছ, তারপর প্রিন্সিপাল ভার্ব দেখতে পাচ্ছ, এরম কনস্ট্রাকশন যদি হয়ে থাকে তাহলে 100% শেষে প্রশ্নবোধক চিহ্ন আসবেই, কারণ এটা কোয়েশ্চেন হয়ে যায়। কিন্তু তোমরা মনে করছো এখানে কোয়েশ্চেন হয়েছে, না এখানে কোয়েশ্চেন হয়নি। কিভাবে হয়নি তুমি দেখো তো, WH ওয়ার্ডের পরে কি কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছ? মানে WH ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্ব দেখলে তারপর দেখো সরাসরি প্রিন্সিপাল ভার্ব আছে, এখানে কি কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। তার মানে এটা কোয়েশ্চেনের কনস্ট্রাকশন নয়, এটা কোয়েশ্চেন নয়, এটা একটা নাউন ক্লজ এখানে ইউজ হয়েছে। দেখো নো একটা কেমন ধরনের ভার্ব, আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি তো, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, তাই না? তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে বলো দেখি? ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, আর অবজেক্টের জায়গায় কে বসতে পারে শুধু বলেছিলাম? নাউন বা প্রোনাউন বসে। আচ্ছা, তাহলে নাউনের জায়গায় নাউন ক্লজ বসতে পারে কিনা পারে না? নাউনের জায়গায় নাউন ক্লজ বসতে পারে কিনা পারে না? পারে। নাউনের জায়গায় নাউন ফ্রেজ বসতে পারে কিনা পারে না? অবশ্যই পারে। তো সেই হিসাবে এখানে কোনো ভুল নেই। প্রত্যেকের কাছে কি ক্লিয়ার হয়েছে ফার্স্ট কোশ্চেন? স্যার এখানে একটু চয়েস দিয়ে বলবেন তো, ওয়েদার আছে তো, চয়েসটা কই? হ্যাঁ, এখানে ভালো করে খেয়াল করো, যে এইখানে যে whether he asked her whether she knew what had happened last week when she was on leave, এখানে বলতে চাচ্ছে যে সে জানে কিনা যে গত সপ্তাহে সে যখন ছুটিতে ছিল তখন কিছু হয়েছে কিনা। সেন্টেন্সটাকে ভালো করে পড়ে দেখো, ইউ ক্যান ফাইন্ড চয়েস। সে জানতেও পারে, নাও জানতে পারে। ওকে, কিছু কিছু ভার্বের ক্ষেত্রে আমরা এই চয়েস বোধটাকে আন্ডারস্টুড করে নেব। ওকে, বুঝতে পারলাম বিষয়টা? কিছু কিছু ভার্বের ক্ষেত্রে, যেমন আমি আরো এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিই। যেমন একটা কথা দেখো, আমি বললাম কি যে ক্যান ইউ ড্রাইভ আ কার, ক্যান ইউ ড্রাইভ আ কার। সো এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে যখন ক্যান ইউজ করছো না, ক্যান ইউজ করলে যখন এটা ন্যারেশন চেঞ্জ তুমি করবে না, এটা ন্যারেশন চেঞ্জ করার সময় তুমি কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফও বসাতে পারো, আবার ওয়েদারও বসাতে পারো। এখন কথা হলো কেন দাদা? কারণ ভার্বটাই এমন, এখানে তুমি ইফের ওয়েদারের পরিবর্তে ইফও বসাতে পারতে, কোনো ইস্যু ছিল না। কিন্তু কিছু কিছু ভার্ব আছে, যেমন এই যে নো বা ক্যান, যে সমস্ত ভার্বের মধ্য দিয়ে এটা প্রকাশ পায় যে কাজটা সার্টেন না আনসার্টেন, এই বিষয়টা থাকে। তাহলে ক্যান ইউ ড্রাইভ আ কার, তুমি কি একটি গাড়ি চালাতে পারো? কেউ একজন ডিমান্ড করলো হ্যাঁ আমি পারি, কিন্তু সে নাও তো পারতে পারে। বুঝতে পারছো? এটা এই জন্য ভার্বের রেসপেক্টে এটাকে ইউজ করা হয়। তবে আবার বলে দিচ্ছি, ইফ বা ওয়েদারের সঠিক ইউজটা মাথায় রেখো। যদি কোনো চয়েস বোধ না থাকে চোখ কান বুঝে ইফ ইউজ করবে, যদি চয়েস বোধ থাকে ওয়েদার ইউজ করবে। ওকে, এটার বেস করে কোশ্চেন দেয়। চলো নেক্সট কোশ্চেনে চলে এসো, এটা বলো। Until you do not go to the station to receive him, I can hardly feel at ease. স্যার আনটিল থাকলে আর নট হবে না। হ্যাঁ, খুব সুন্দর। আনটিল থাকলে নট হবে না, কারণ আমরা জানি দুটো না মিলে কি তৈরি হয়ে যায়? দুটো না মিলে একটা হ্যাঁ তৈরি হয়ে যায়, তাই না? মানে আমি ভাত খাইনি এমনটা নয়, এর মানে কি? খেয়েছি, এর মানে আমি ভাত খেয়েছি। তার মানে দুটো না মিললে একটা হ্যাঁ হয়। তাই মাথায় রাখবে যে এটার ক্ষেত্রে এক্সামিনার দুটো জায়গা থেকে কোয়েশ্চেন তোলে।
একটা ইউজ করে হচ্ছে আনটিল, আর একটা ইউজ করে হচ্ছে আনলেস। তো আনটিল আর আনলেস যে ক্লজের সাথে রিলেটেড রয়েছে, মাথায় রেখো, আনটিল আর আনলেস যে ক্লজে রয়েছে, মনে রাখবা সেই ক্লজে ফার্দার কোনো নেগেটিভ সেন্স ইউজ করা যাবে না। আবার বলছি, তুমি যদি খেয়াল করো এই সেন্টেন্সের মধ্যে কতগুলো ক্লজ আছে দেখো, আনটিল ইউ ডু নট গো টু দ্য স্টেশন টু রিসিভ হিম, এটা একটা ক্লজ, আর আই ক্যান হার্ডলি ফিল অ্যাট ইজ, এটা একটা ক্লজ। সো এই ক্ষেত্রে আমি নেগেটিভ সেন্স ইউজ করতে চাইলে করতে পারতাম, বুঝতে পারছো? এইখানে যদি আমি করতে চাইতাম নেগেটিভ সেন্স ইউজ করতে পারতাম, কিন্তু এই ফ্রেজটা যেটা এই ফ্রেজে কখনো নেগেটিভ সেন্স আর ইউজ করতে পারবো না, কারণ এই ফ্রেজে আমি আনটিলকে ব্যবহার করে ফেলেছি। তাহলে এটা খেয়াল রাখবা, আনটিল আর আনলেস যে ক্লজের সাথে থাকবে সেই ক্লজে ফার্দার কোনো নেগেটিভ সেন্স আনবো না, তাহলেই আমাদের ভুল হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো, হার্ডলি কথাটা হচ্ছে একটা ডিসগাইজ নেগেটিভ সেন্স। আরেকবার বলো, এটাকে কি বললাম আমি? এটাকে বললাম যে এটা হচ্ছে একটা ডিসগাইজ নেগেটিভ সেন্স। এটা ডিসগাইজ নেগেটিভ সেন্স কেন? কারণ হার্ডলি শব্দের অর্থ কি জানো? হার্ডলি শব্দের অর্থ হচ্ছে অলমোস্ট নট, মানে না বললেই চলে। তো আমরা যেখানে না বলার প্রয়োজন সেইখানে এটা বলি। যেমন আমরা বলি না যে আরে আমি ওখানে যাই না, আই হার্ডলি গো দেয়ার। চলো ইংরেজিতে কি বললাম আমি বললাম কি একটা ট্রান্সলেশন, যে আমি সেখানে যাই না, আমি সেখানে যাই না। এর ইংরেজি কি হতে পারে? এক তো প্লেন ইংরেজি হতে পারে যে আই ডু নট গো দিয়ার, এটা হতে পারে আই ডু নট গো দিয়ার। বাট যদি আমরা একটু ভালো ইংরেজি লিখি তাহলে আমরা কি লিখবো, যে আই হার্ডলি গো দেয়ার। ওকে, আই হার্ডলি গো দেয়ার, তার মানে আই ডু নট গো দেয়ার মানেও যা, আই হার্ডলি গো দেয়ার মানেও তাই, সেম। এই জন্য হার্ডলির মধ্যে নট দেখা যাচ্ছে না, কিন্তু মাথায় রাখবে এটা একটা ডিসগাইজ নেগেটিভ সেন্স। ওকে, আচ্ছা চলে আসো তাহলে, এখানে নটের ব্যবহারটা ঠিক নয়। তাহলে নটের ব্যবহারটা ঠিক না করতে হলে কি করতে হবে? ডু নটকে একসাথে ক্যান্সেল আউট করতে হবে, ডু নটকে একসাথে ক্যান্সেল আউট করতে হবে। কারণ আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলেছিলাম, থিওরি ক্লাসে, যে নেগেটিভ সেন্স ইউজ হওয়ার জন্য অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হয়, তাই এই ডু আর নট একসাথে উঠিয়ে দিতে হবে। এটাও সাথে সাথে কেন আলোচনা করছি আমি, কারণ তোমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলে একটা টপিক আছে, বুঝতে পারছো? এরর কারেকশানে শুধুমাত্র এরর ফাইন্ড করলেই তুমি ফুল মার্কসটা পেয়ে যাবে, কিন্তু সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে শুধু তোমায় এরর ফাইন্ড করলে হবে না, তার রেমিডিও তোমাকে দিতে হবে। এই জন্য আমাদের এই আলোচনাটা হচ্ছে। ওকে, আচ্ছা বেশ, চলে আসো তাহলে নেক্সট কোয়েশ্চেনে। I did not know where they were going, এটা where হবে, হ্যাঁ, where they were going, nor could I understand why had they left so soon. I did not know where they were going, আমি জানি না তারা কোথায় যাচ্ছিল, nor could I understand, এটা আমি বুঝতেও পারিনি, why had they left so soon, কেন তারা এত সকালে বা এত দ্রুত চলে গেল। এইটার আমি একটু আগে এটা সম্পর্কে বলেছি, দেখি বলো দেখি, এটা সম্পর্কে আমি একটু আগেই বলেছি। স্যার ওই তো ওটা হবে why had they left soon, ওইখানে মানে ওই খুব সুন্দর, ভেরি গুড, সাবাস। এই পার্টটাতে ভুল রয়েছে। আমি একটু আগে কি বললাম তোমাদের? একটু আগে বললাম না যে WH ওয়ার্ড, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, এমন কনস্ট্রাকশন যদি থাকে শেষে গিয়ে কোয়েশ্চেন মার্ক হবেই হবে। তাহলে তুমি দেখো এই যে WH ওয়ার্ড, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, বুঝতে পারছো? সো এই কনস্ট্রাকশন হলে তো কোয়েশ্চেন হতো, তো এখানে তো কোয়েশ্চেন নেই, তার মানে এই পার্টটাতেই ভুল রয়েছে। তাহলে কি করতে হবে আমায়? এই হ্যাডটাকে এখান থেকে সরিয়ে এখানে বসিয়ে দিতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হয়ে গেল। যে I did not know where they were going, nor could I understand why they had left so soon. বলো তো প্রত্যেকের এটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ দাদা হয়েছে। ভেরি গুড। চলো তারপরটা চলে আসো। The distinguished visitor said that he had great pleasure to be with us for some time, and that the pleasure was all the greater because his visit afforded him an opportunity to study
the working of an institution of such eminence as ours. মানে করার চেষ্টা করো, দ্য ডিস্টিংগুইশড ভিজিটর, বিশিষ্ট পর্যটক, বা ভিজিটরকে আমরা কি বলবো, ভিজিটরই বলি, হ্যাঁ, ভিজিটর মানে যে আমাদের কাছে ভিজিট করতে এসছে বা দেখতে এসছে, তাহলে ডিস্টিংগুইশড মানে বিশিষ্ট। দ্য ডিস্টিংগুইশড ভিজিটর সেড দ্যাট, বিশিষ্ট ভিজিটর বললেন যে, হি হ্যাড গ্রেট প্লেজার টু বি উইথ আস ফর সাম টাইম, তিনি আমাদের সঙ্গে কিছু মুহূর্ত থাকার জন্য তিনি খুব আনন্দ পেয়েছেন। অ্যান্ড দ্য প্লেজার ওয়াজ অল দ্য গ্রেটার, এবং তার আনন্দ আরও বৃদ্ধি পেয়েছে, বিকজ, তার কারণ, হিজ ভিজিট অ্যাফোর্ডেড হিম, তার ভিজিট তাকে অ্যাফোর্ড করেছিল, অ্যান অপরচুনিটি, একটা সুযোগ, টু স্টাডি দ্য ওয়ার্কিং অফ অ্যান ইনস্টিটিউশন অফ সাচ এমিনেন্স অ্যাজ আওয়ার্স, আমাদের মতন এত প্রসিদ্ধ একটা সংগঠনের কার্যপ্রণালী সে অবজার্ভ করার সুযোগ পেয়েছিল, স্টাডি করার সুযোগ পেয়েছিল। তো এই হচ্ছে সেন্টেন্সের মানে। হ্যাঁ, অনেক বড় সেন্টেন্স, কিন্তু একদম সামান্য ভুল আছে, ছোট্ট ভুল আছে, প্রত্যেকটা জায়গাতে আমাদের খেয়াল রাখতে হবে। দাদা বলবো, মনে হচ্ছে ধরতে স্যার, ওই পারছি। অ্যানি and আর দ্যাট, and and এবং দ্যাট পাশাপাশি বসেছে। and একটা, and এর আগে একটা অন্যরকম সেন্টেন্স ছিল, দ্যাট দ্য প্লেজার, এখানে দ্যাট বলতে দ্য প্লেজারটা কি বোঝাচ্ছে, তো দ্যাটটা না বসলেও চলতো। not like that, স্যার অ্যান অপরচুনিটির ওখানে not like, না না না, দেখো এখানে and এর ইউজটা ঠিকই আছে, আমি যাই, রামও যায়, দুটো সিমিলার ম্যাগনিটিউডকে জয়েন করার জন্য আমরা and কোরিলেটিভ, এই andটাকে ইউজ করি, কনজাংশনটাকে ইউজ করি। ওকে, সো এখানে ঠিকই আছে। an স্যার opportunity, ওয়ার্ক অফ নাকি, হ্যাঁ, ওয়ার্কিং অফ ওখানে। নো, হ্যাঁ, খুব ভালো করে শোনো, শব্দের ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে। এই কোয়েশ্চেনগুলো দেওয়ার অর্থ হলো এই, আমি প্রত্যেকটি ক্লাসে ডিফারেন্ট টপিকস থেকে তোমাদের জন্য কোয়েশ্চেন রাখছি, প্রত্যেকটা ক্লাসে এটা থাকবে, যাতে আমরা সার্বিক একটা ধারণা পেয়ে যাই যে হ্যাঁ হ্যাঁ এই সমস্ত জায়গা থেকে আমাদের কোয়েশ্চেন হতে পারে। খেয়াল করো, যখন আমরা শব্দ চয়ন করি তখন আমাদের শব্দ চয়ন করার সময় আমাদের খেয়াল রাখতে হয়। একটা শব্দ আছে হলো অ্যাফোর্ড, আরেকটা শব্দ আছে হলো অফার্ড। অ্যাফোর্ডেড একটা পাস্ট টেন্সে করেছে, চলো পাস্ট টেন্সে আমরা দেখি, এখানে পাস্ট টেন্সে আছে অ্যাফোর্ডেড, আরেকটা আছে অফার্ড, অফার্ড। সো অ্যাফোর্ড আর অফার্ড এই জিনিসটা কি, দেখো অ্যাফোর্ড মানে কি, অ্যাফোর্ড মানে হচ্ছে যে ইউ হ্যাভ এনাফ অফ সামথিং টু ডু or buy things. ওকে, স্পেশালি সামথিং বলতে আমি মানি বোঝাতে চাচ্ছি, মানি অথবা টাইম বোঝাতে চাইছি। তার মানে অ্যাফোর্ডের সাথে যখন আমরা অ্যাফোর্ড কথাটি ইউজ করব, তখন মাথায় রাখবে যে অ্যাফোর্ড করা মানে হচ্ছে আমার কাছে যথেষ্ট সময় আছে যে সেই জায়গাটা আমি ভিজিট করে আসতে পারতাম, এখানেও অ্যাফোর্ড করতে পারো। আবার তোমার কাছে যথেষ্ট টাকা রয়েছে যে তুমি একটা বাস কিনতে পারতে বা একটা গাড়ি কিনে নিতে পারতে। সো এই ক্ষেত্রে অর্থাৎ মানি বা টাইম যদি তোমার কাছে এনাফ পরিমাণে থাকে আর সেটা দিয়ে যদি তুমি কোনো কিছু করতে চাও বা সমর্থ হও, সেই ক্ষেত্রে না আমরা অ্যাফোর্ড কথাটিকে ইউজ করি। কিন্তু অফার্ড কথাটি মানে কি জানো, অফার্ড কথাটির মানে হচ্ছে টু গিভ আ চান্স অর টু হ্যাভ আ চান্স, টু গিভ আ চান্স অথবা টু হ্যাভ আ চান্স, একটা সুযোগ পাওয়া। ওকে, তাহলে এবার তোমরা বুঝে দেখো তো যে এইখানে অফার্ড কথাটি এক্সামিনার ইউজ করেছে, এখানে কি অফার্ড কথাটি ঠিক হলো না অফার্ড কথাটি ইউজ করতে হতো? মানে এখানে অ্যাফোর্ড কথাটি ইউজ করেছে, এখানে কি অ্যাফোর্ড কথাটি ইউজ করা ঠিক না অফার্ড কথাটি ইউজ করা ঠিক? অফার্ড। একদমই তাই, কারণ এখানে তাকে সুযোগ করে দিয়েছিল, তাই না? সো এইখানে অ্যাফোর্ড কথাটি হবে না, এখানে অফার্ড কথাটি হবে, কারণ এখানে অ্যাফোর্ডের যে মিনিং সেটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছি আমরা? এইবার একটা কথা বলি, তোমাদের মনে হতে পারে যে দাদা এইরকম করে যদি কোয়েশ্চেন্স দেয় তাহলে তো আমাদের পারা কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরকম দিলে তো হাজারো এরকম কোয়েশ্চেন্স তৈরি করা যায়, কিন্তু মনে রেখো আমাদের এখানে ক্লাসে যা কিছু প্র্যাকটিস হবে মনে রাখবো পরীক্ষাতে এই জিনিসগুলোকেই দেয়। ওকে, আচ্ছা, কারণ কি দেখো বেসিক ইংলিশ নলেজটাই যে কোনো পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। চলে এসো,
এবার নেক্সট কোয়েশ্চেনে বাকি কোথাও কিন্তু কোনো ভুল ছিল না। এই যে এত বড় সেন্টেন্স আমরা যখন আমাদের থিওরি ক্লাসে পড়বো তখন দেখবে যে এরকম বড় বড় সেন্টেন্স আমরা নিজেরা তৈরি করতে পারবো। যখন আমরা ক্লজ সম্পর্কে জেনে যাব, ক্লজ সম্পর্কে জেনে গেলেই আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো নিজেরা। ওকে, চলে আসে এবার নিচেরটা, এটা বলো। প্লিজ কনভে মাই বেস্ট উইশেস ব্যাক টু ইয়োর প্যারেন্টস। এইখানে কোথায় ভুল আছে বলে মনে হচ্ছে? ব্যাক টু ইয়োর প্যারেন্টস। হ্যাঁ, একদমই তাই। এখানে এই পার্টটাতেই ভুল আছে। বলতে পারো কি ভুল আছে এই পার্টটাতে? ঠিক বলেছো তুমি, তো ব্যাকটা হবে হবে না মনে হয়। একদমই ঠিক। ব্যাক হবে না, কেন জানো? কারণ কনভে মানেই কোনো কিছু কাউকে পৌঁছে দেওয়া, কনভে মানেই কোনো কিছু কাউকে পৌঁছে দেওয়া, সেইখানে ব্যাকটা ইউজ করার কোনো প্রয়োজন এখানে নেই। ওকে, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন বলো। The call of the seas have always found an echo in me. The call of the seas have always found an echo in me. দাদা এতে প্রথম পার্টটা ভুল আছে, দ্য কল অফ দ্য সিজের মধ্যে ভুল আছে। কল অফ দ্য সিজের মধ্যে ভুল আছে বলো। বাকিরা? বাকিরা? হ্যাভ অলওয়েজ দাদা। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা কনসেপ্ট রয়েছে। আমি এই দেখো, এক্সামিনার এই কোয়েশ্চেনটা যে কনসেপ্ট থেকে দিয়েছে আমি সেই কনসেপ্টের একদম এ থেকে জেড পর্যন্ত ডিসকাস করছি, তাহলে বিষয়টা বুঝতে পারবে। ঠিক, প্রথম আলোচনা করছি আমি এখানে দুটো পার্ট লিখব। তোমরা বলবে যে আমি দুটো ঠিক লিখলাম, কোনটা ঠিক লিখলাম? আমি বললাম যে দ্য স্টুডেন্ট অফ দিস কলেজ, আরেকটা লিখলাম আ স্টুডেন্ট of this college. The student of this college, a student of this college. এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে কোনটা ঠিক আছে বা কোনটা ভুল আছে বলে মনে হচ্ছে? সেকেন্ডটা ভুল আছে মনে হচ্ছে। আচ্ছা, এ স্টুডেন্ট অফ দিস কলেজ। the student of this college, সেকেন্ডটা ঠিক আছে স্যার। দাদা সেন্টেন্স হিসাবে আমার মনে হচ্ছে দুটোই ঠিক আছে, কিন্তু অবজেক্টটা না বসলে কি জন্য বলছে সেটা না বসলে দা বসবে না এ বসবে, সেটা মানে বোঝা যাবে না। সাব্বাস সাব্বাস। তার মানে এর পরের অংশটুকু না দেখে আমি বলতে পারবো না যে কোনটা ঠিক আছে বা কোনটা ভুল আছে। এটা একটা গেল, প্রথম পয়েন্ট এখানে হয়ে গেল যে এই সমস্ত সিচুয়েশনে আমি দ্য স্টুডেন্টও বলতে পারি, আ স্টুডেন্টও বলতে পারি। ওকে, এবার একটা জিনিস ভালো করে শোনো, দেখো বিষয়টা হচ্ছে যে এই ক্ষেত্রে যে সেন্সটা কাজ করে এক্সামিনারের মাইন্ডে সেটা হচ্ছে the student of this college, এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, এই যে বলছো যে দিস কলেজ, তার মানে এই দিস কলেজেরই তো স্টুডেন্ট এই বেটা, তাই না? এখানে যে স্টুডেন্ট আছে সে দিস কলেজেরই তো, তার মানে এই স্টুডেন্টটা নোন অর আননোন? আমি আর কিছু বলিনি কিন্তু। ওকে, আমি শুধু এইটুকুনি বলেছি। তাহলে এই স্টুডেন্টটা তো এটা স্টুডেন্টটা তো নোন স্টুডেন্ট, তাই না? পরিচিত ছাত্র। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দা ইউজ করব। সো এই যে কনস্ট্রাকশনটা বলে আমি কিন্তু আর কিচ্ছু বলিনি, শুধু এইটুকুনি বলেছি। সো এই ক্ষেত্রে মাথায় রাখবা যে এই সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম যে নাউন প্লাস অফ প্লাস নাউন এরম কনস্ট্রাকশন যদি দেখো, যে নাউন প্লাস অফ প্লাস নাউন এরম কনস্ট্রাকশন যদি দেখো, তাহলে মাথায় রাখবা যে এই প্রথম নাউনটি একটা নোন নাউন। ওকে, যে যার সম্পর্কে আমরা জানি, তো সেই কারণে না প্রথম নাউনের আগে আর্টিকেল হিসাবে দা বসে। মোস্ট অফ দ্য কেসেস ভ্যারি করবে তার উপরে কি এক্সাম্পল আমাকে দেওয়া হচ্ছে। তাহলে নাউন প্লাস অফ প্লাস নাউন, তার প্রথমে এই প্রথম নাউনের আগে দা বসবে, এটা একটা কনসেপ্ট গেল যেখান থেকে এক্সামিনার কোয়েশ্চেন করে। আরেকটা বিষয় হচ্ছে যখন নাউন প্লাস অফ প্লাস নাউন এরম কনস্ট্রাকশন দেখতে পাচ্ছ,
এবং এই কনস্ট্রাকশনটা প্লেস হয়েছে সাবজেক্টের প্লেসে। আরেকবার বলি, নাউন প্লাস অফ প্লাস নাউন এই কনস্ট্রাকশনটা প্লেস হয়েছে কোথায়? সাবজেক্টের স্থানে প্লেস হয়েছে। তাহলে মাথায় রাখবা প্রথম যে নাউনটি ব্যবহার হয়েছে তার অনুসারে ভার্ব বসবে। ক্লিয়ার? বুঝেছো কি বলেছি? নাউন প্লাস অফ প্লাস নাউন এই কনস্ট্রাকশন হলে প্রথম যে নাউনটা ব্যবহার হয়েছে তার অ্যাকর্ডিং ভার্বটা ইউজ হবে, অর্থাৎ প্রথম নাউনটাকে এগ্রি করে ভার্ব বসবে। তাহলে এবার দেখো তো, দ্য কল অফ দ্য সিজ, এটা প্লুরাল ফর্ম, ইটস ওকে, বাট দ্য কল এটা তো সিঙ্গুলার না। তাহলে নাউন প্লাস অফ প্লাস নাউন আছে তো কনস্ট্রাকশন এখানে? নাউন প্লাস অফ প্লাস নাউন আছে কি না? নেই? আছে। স্যার তাহলে কি হ্যাজ অলওয়েজ হতো? একদমই তাই। তাহলে কল হচ্ছে সিঙ্গুলার, এই প্রথম ব্যবহার করা নাউন হিসাবে ভার্বের প্রয়োগ হবে। এখানে হ্যাভ হবে না, এখানে হ্যাজ হবে। বলো তো প্রত্যেকের এটা ক্লিয়ার হলো কিনা? ইজ ইট হ্যাঁ ক্লিয়ার স্যার, এভরিওয়ান? দারুণ লাগলো এটা। তাহলে সব সময় মাথায় রাখবা যে নাউন প্লাস অফ প্লাস নাউনের কনস্ট্রাকশন যদি হয় তাহলে প্রথম যে নাউনটা ব্যবহার করা হয়েছে তার অনুসারে ভার্বটা এগ্রি করবে। ওকে? তোমাদের এটা মনে হতে পারে দাদা তুমি শুরুতে যে বললে যে দ্য স্টুডেন্ট অফ দিস কলেজ আর এ স্টুডেন্ট অফ দিস কলেজ, এটা নিয়ে এলাবোরেট করো। যেহেতু আমাদের আজকে অনেক কিছু করতে হবে, সো সেই জন্য ওইটাকে আজকে আর আমি এলাবোরেট করছি না, ওটা আগামী দিনে আমি কখনো একটা সময় আলোচনা করব। ঠিক আছে? ওখানে সুন্দর একটা কনসেপ্ট রয়েছে। আচ্ছা চলো তাহলে এখানে তাহলে কি হবে? এখানে হ্যাভের জায়গায় হ্যাজ হবে। দ্যাটস অল। নেক্সট এটাতে চলে এসো। স্যার এখানে দা সিজটা কেমন লাগে না? মনে হচ্ছে হ্যাঁ যে না না অ্যাপ্রোপ্রিয়েট না। এটা কেমন লাগার তো দরকারই নেই, একদম সঠিক ইউজ এটা। ওকে? ঠিক আছে। হ্যাঁ, হার্ডলি আই হ্যাড লেফট হোম ফর বম্বে when my son who settled in Calcutta arrived without any prior information. যখনই আমি বম্বের উদ্দেশ্যে রওনা দিয়েছি, মাই সান হু সেটেলড ইন ক্যালকাটা, যে কলকাতাতে সেটেলড, সে কি করেছে? অ্যারাইভড উইদাউট এনি প্রায়ার ইনফরমেশন, আর আগে থেকে কিছু না জানিয়ে চলে এসেছে। দেখো দুটো শব্দ আছে মাথায় রাখবা, একটা হচ্ছে অ্যারাইভ আর একটা হচ্ছে রিচ। অ্যারাইভ মানেও পৌঁছানো, রিচ মানেও পৌঁছানো, কিন্তু অ্যারাইভ মানে হচ্ছে এসে পৌঁছানো। অ্যারাইভ মানে এসে পৌঁছানো, আর রিচ মানে গিয়ে পৌঁছানো। এই জায়গাটা একটু মাথায় রাখবা, এক্সামিনার এইটার থেকেও কোশ্চেন দেয় কিন্তু। তাহলে অ্যারাইভ মানেও পৌঁছানো, রিচ মানেও পৌঁছানো। আমরা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবো না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট হবে, যেটাকে আমরা সেন্টেন্স কমপ্লিশন বলি। তাহলে অ্যারাইভ মানেও পৌঁছানো, রিচ মানেও পৌঁছানো, কিন্তু অ্যারাইভ মানে হচ্ছে এসে পৌঁছানো আর রিচ মানে গিয়ে পৌঁছানো। ওকে, ব্যাস। তাহলে এটার উত্তর করার জন্য তোমাদের আমাকে আরেকটু কনসেপ্টের জায়গায় নিয়ে যেতে হবে। সো এক মিনিট, আমি তোমাদেরকে ইনভার্সনের কথা বলছিলাম, তাই না? ইনভার্সনের কথা বলছিলাম। সো ইনভার্সনের ক্ষেত্রে মাথায় রাখো, আমি আজকে ডিটেলসে আলোচনা করেই দিচ্ছি। বাকি যখন এটা আমাদের ইনভার্সনের থিওরি ক্লাসে আলোচনা হবে তখন তো হবেই, তবুও আমি এখানে আলোচনা করে দিচ্ছি। খেয়াল রাখবা, ইনভার্সন হচ্ছে দুই প্রকারের হয়। একটাকে আমরা বলি হচ্ছে পার্শিয়াল ইনভার্সন, আর একটাকে বলা হয় কমপ্লিট ইনভার্সন। পার্শিয়াল ইনভার্সন আর কমপ্লিট ইনভার্সন। দেখো, পার্শিয়াল ইনভার্সন মানে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে উঠে চলে যাবে, আর কমপ্লিট ইনভার্সন মানে যেখানে অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্ব দুটোই সাবজেক্টের আগে উঠে চলে যাবে, সেটা কমপ্লিট ইনভার্সন। তাহলে আরেকবার আমরা স্ট্রাকচারটা দেখি যে পার্শিয়াল ইনভার্সন যদি কোথাও লাগু হয় তাহলে সেখানে কি হবে না, পার্শিয়াল ইনভার্সন লাগু হলে এমন স্ট্রাকচার দেখতে পাবো যে অক্সিলিয়ারি ভার্ব আগে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর আদার্স যদি কিছু থাকে সেটা, এই স্ট্রাকচার দেখব। আর যদি কমপ্লিট ইনভার্সন হয় তাহলে তার স্ট্রাকচার দেখব কি না, অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স যদি কিছু থাকে তাই। দেখো দুটো কনস্ট্রাকশন খেয়াল করো। তাহলে পার্শিয়াল ইনভার্সনে শুধুমাত্র নর্মাল সেন্টেন্সটা কি, আমরা যদি নর্মাল কোনো সেন্টেন্স লিখি তাহলে সেই নর্মাল সেন্টেন্স হবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপর প্রিন্সিপাল ভার্ব বসবে, তারপর অবজেক্ট বা আদার্স যদি কিছু থাকে সেটা বসবে। ওকে, এটা নর্মাল সিকোয়েন্স।
অফ সেন্টেন্স। কিন্তু পার্শিয়াল ইনভার্সন লাগলে জাস্ট অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে যাবে, আর যদি কমপ্লিট ইনভার্সন অ্যাপ্লাই হয় তাহলে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব দুটোই উঠে চলে যাবে। এবার কথা হচ্ছে দাদা কখন পার্শিয়াল ইনভার্সন হবে আর কখন কমপ্লিট ইনভার্সন হবে এটা একটু বলে দাও। দেখো এটা আমরা যখন অ্যাডভার্ব পড়বো, একটা টপিক আছে আমাদের গ্রামারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, দ্যাট ইজ অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের মধ্যে গেলে আমরা এই ইনভার্সনটা পড়বো। তো আজকে আমি তোমাদের একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি যে কিছু কিছু অ্যাডভার্বিয়ালস আছে, আরেকবার বলি, কিছু কিছু অ্যাডভার্বিয়ালস আছে যে অ্যাডভার্বিয়ালসগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে পার্শিয়াল ইনভার্সন অ্যাপ্লাই হয়, বলে দিব আমি। আর কিছু কিছু কনস্ট্রাকশন আছে যেখানে কমপ্লিট ইনভার্সন হয়। তো কমপ্লিট ইনভার্সনের ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখবা, কমপ্লিট ইনভার্সনের ক্ষেত্রে আগে বলি পরে এটা বলছি, কারণ এটার অনেকগুলো ব্যাপার আছে, এটার খুব কম আছে। কি, যদি কোনো সেন্টেন্স প্লেস অ্যাডভার্ব দিয়ে বা প্লেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু হয়, আরেকবার বলো, কোনো সেন্টেন্স যদি প্লেস অ্যাডভার্ব দিয়ে বা প্লেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু হয় তাহলে মাথায় রাখবা কমপ্লিট ইনভার্সন অ্যাপ্লাই হয়। বিষয়টা কেমন ভালো করে খেয়াল করো। আমি বললাম যে এক্সাম্পল দিচ্ছি, আউটসাইড দ্য গেট, আউটসাইড, এক মিনিট, outside the gate was parking a car, বা was parked, passive voice করে দাও, was parked a car, এটা একটা এক্সাম্পল বললাম। আর outside the gate a car was parked, বলো তো কোন সেন্টেন্সটা সঠিক হবে? outside the gate was parked a car নাকি outside the gate a car was parked? প্রথমটাই। প্রথমটা একটা একদম। তাহলে প্লেস অ্যাডভার্ব দিয়ে বা প্লেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আউটসাইড দ্য গেট এটা কেমন? গেটের বাইরে, একটা স্থান বোঝাচ্ছে, তার মানে এটা অ্যাডভার্বিয়ালস, প্লেস বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। তাহলে এটা প্লেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, তাহলে এই সেন্টেন্সটি ভুল হয়ে গেল, এই সেন্টেন্সটি সঠিক হলো। কেন? কারণ দেখো এর আগে অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব দুটোই আগে উঠে চলে এসছে। সো এটা সঠিক সেন্টেন্স, এটা ভুল সেন্টেন্স। মনে থাকবে তো সবার? আরো এক্সাম্পল দেখো, হিয়ার রাম কামস, এটা একটা সেন্টেন্স। আর হিয়ার কামস রাম, কোন সেন্টেন্সটা সঠিক বলো দেখি? হিয়ার রাম কামস আর হিয়ার কামস রাম? সেকেন্ডটা একদমই ঠিক। সেকেন্ডটা। হ্যাঁ স্যার, সেকেন্ডটা। এটা ভুল সেন্টেন্স। তাহলে আমরা সবাই বুঝতে আচ্ছা দাদা, পেরেছি। এখানে প্রশ্ন আছে, দাদা? এখানে একটা প্রশ্ন বলো আছে। বলো বলো দ্রুত। যে স্ট্রাকচার হিসাবে তো এখানে তো কামসটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস বা এস যোগ হয়েছে, তো সেখানে তো অক্সিলারি ভার্ব তো এখানে নেই। হেয়ার কামস রাম, কামসটা মেন ভার্ব হচ্ছে, ওর সঙ্গে এস যোগ হচ্ছে বিকজ অফ রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে স্ট্রাকচারে অক্সিলারি ভার্বটা কোথায় গেল, আমি এটা জানতে চাই। হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব দেখো অক্সিলিয়ারি ভার্ব আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলেছি না, থিওরি ক্লাসে, যে অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন পড়ে আমার দুটো জায়গায়, এক হচ্ছে কোশ্চেন ফর্ম করার জন্য, একটা নেগেটিভ সেন্স করার জন্য, তাই না? এখানে কি ওরকম কোনো সেন্স হচ্ছে কি যে কোশ্চেন ফর্মেশন বা নেগেটিভ? কিছুই নেই, তাহলে অক্সিলিয়ারি ভার্ব দরকার নেই। কামস আর ডাজ, কাম আর ডাজকে আলাদা করার কোনো প্রশ্ন নেই। ওকে দাদা একটা কোশ্চেন, যে হেয়ার রাম কামস, সেটাই তো আমরা বেশি প্রচলন করি। না, এটা ঠিক করি না, আমরা ভুল করি। ঠিক আছে দাদা? হ্যাঁ বলো। দাদা আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার একটু বোঝাও না এটা। হ্যাঁ আমি বললাম কি যে কোন জায়গা থেকে তুমি বুঝতে পারোনি বলো একবার। দাদা কমপ্লিট ইনভার্সন তাই হ্যাঁ আমি বলেছি যে এক্সাম্পল গুলি যদি দেখো এইগুলি।
হ্যাঁ, কমপ্লিট ইনভার্সন মানে আমি বলেছি যে যেখানে প্লেস অ্যাডভার্ব দিয়ে বা প্লেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে মনে রাখবে যে সেখানে সবসময় কমপ্লিট ইনভার্সন হয়, অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব দুটোই উঠে চলে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম যে আউটসাইড দ্য গেট ওয়াজ পার্কড আ কার, আউটসাইড দ্য গেট আ কার ওয়াজ পার্কড, এই দুটোর মধ্যে তাহলে কোন সেন্টেন্সটা সঠিক হবে বলো আকাশ? মানে যেটা মানে দ্বিতীয়টা ঠিক হবে না প্রথমটা ঠিক হবে, কোনটা ঠিক হবে? ঠিক তো প্রথমটা হবে, কিন্তু হ্যাঁ, ঠিক প্রথমটা হবে, ভেরি গুড, এটা বুঝতে পেরেছো। আবার দেখো 3-4 দেখো, হিয়ার রাম কামস এই কথাটা বলা ঠিক নয়, হিয়ার কামস রাম এই কথাটা বলা ঠিক। ওকে, গেল, এটা গেল হচ্ছে কি বললাম, কমপ্লিট ইনভার্সন নিয়ে আলোচনা করলাম। এবার আসো, সো যদি কেউ বুঝতে না পারে ডোন্ট ওয়ারি, এটা চিন্তা করো না, এটা হচ্ছে অ্যাডভার্বসের একটা পার্ট। ঠিক আছে, সো আমরা যখন অ্যাডভার্বসে যাব তখন এটাকে আরো এলাবোরেট ওয়েতে দেখবো, বাট আমি যেটা মনে রাখার জন্য বললাম এটা মনে রেখো। আচ্ছা, পার্শিয়াল ইনভার্সনের ক্ষেত্রে চলে আসো। দেখো আপাতত পার্শিয়াল ইনভার্সনের জন্য আমি একটা ছোট কথা বলি, কিছু কিছু অ্যাডভার্ব আছে, এই অ্যাডভার্বগুলোকে মনে রাখবে, এক্সামিনার এই অ্যাডভার্বের বাইরে অন্য কিছু দেয় না। কি কি? যেমন হার্ডলি, হার্ডলি, তারপর স্কার্সলি, তারপর রেয়ারলি, রেয়ারলি, তারপর সেলডম, তারপর তোমার নেভার, ইটিসি। মনে রাখবা এই সকল অ্যাডভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, নেভার, নো সুনার, হ্যাঁ, নো সুনার, এই সমস্ত অ্যাডভার্বগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে মাথায় রাখবা সেইখানে পার্শিয়াল ইনভার্সন অ্যাপ্লাই হয়, সেখানে পার্শিয়াল ইনভার্সন অ্যাপ্লাই হয়। পার্শিয়াল ইনভার্সন বলতে কি বলতে চাইছি, যে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বটা সামনে চলে যাবে উঠে। ওকে, আচ্ছা, তোমরা নো সুনারের ব্যবহার ছোট্টবেলা থেকে পড়ে এসছো না? দেখি বলো দেখি, নো সুনার হি, নো সুনার হি called me, I reached there, I reached there, এটা একটা সেন্টেন্স লিখলাম। আর একটা সেন্টেন্স লিখলাম যে no sooner, no sooner, no sooner did he call me, I reached there। বলো কোন সেন্টেন্সটি সঠিক, কোন সেন্টেন্সটি ভুল? দ্বিতীয়টা সঠিক। দ্বিতীয়টা সঠিক। দ্বিতীয়টা সঠিক, দ্বিতীয়টা প্রথমটা ভুল। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, বুঝতে পারিনি বলো দেখি? যে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, নেভার, নো সুনার, এই সমস্ত অ্যাডভার্বগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে পার্শিয়াল ইনভার্সন লাগে, অর্থাৎ জাস্ট সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্বটা উঠে চলে আসে। তাহলে প্রত্যেকের এটা ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত যা আলোচনা করলাম? ইফ দিস আর ক্লিয়ার দেন আনসার ইট, এটা উত্তর করো। হার্ডলি, স্যার তাহলে তো এটা ভুলই, হার্ডলি হ্যাড আই হবে। সাবাস, হয়ে গেল উত্তর। এই হ্যাডটাকে এখান থেকে উঠিয়ে এইখানে বসিয়ে দিতে হবে, যে হার্ডলি হ্যাড আই লেফট হোম ফর বম্বে when my son who settled in Calcutta arrived without any prior information। খুবই সহজ। ওকে, বলো প্রত্যেকে বুঝতে পেরেছি? হ্যাঁ দাদা, ভাল লাগছে নাকি না বোরিং লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, আরো ভালো লাগবে। চলো এটা করো। Now it can be easily said that the population of this city is greater than any other city in India। মাথায় রেখো নো এররও কিন্তু অপশানে আছে, আমি তো বলিনি এখানে। এনি মানে হচ্ছে নো এরর, এনি মানে হচ্ছে নো এরর, মানে ভুল নেই কোনো, এটাও কিন্তু চয়েস করতে পারো, সবটার মধ্যে যে ভুল থাকবে এমনটা নয়। সো নাও ইট ক্যান বি ইজিলি সেড দ্যাট দ্য পপুলেশন অফ দিস সিটি ইজ গ্রেটার দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া। এটা বলো কোথায় কি ভুল আছে বলে মনে হচ্ছে?
স্যার দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া। হ্যাঁ, এখানে ভুল আছে তাই তো? হ্যাঁ কি ভুল আছে বলে মনে হচ্ছে? ঠিক ধরেছো তুমি, সঠিক। বিষয়টাকে বোঝো, সারা জীবনের জন্য মনে থাকে যেন। গ্রেটেস্ট হবে। না, গ্রেটেস্ট হবে না ভাইয়া। চলো, সারা জীবনের জন্য মনে রাখবা। খেয়াল করো, আমি একটা সেন্টেন্স দিচ্ছি, আমি বললাম যে দ্য weather of Patna is better than কলকাতা। আমি কি এই সেন্টেন্সটি ঠিক লিখলাম? The weather of Patna is better than Kolkata. Is this sentence okay? পাটনার হ্যাঁ, আবহাওয়া right, কলকাতার okay. থেকে ঠিক ভালো। তো হ্যাঁ লাগছে। ঠিকই তো আছে। না স্যার, ঠিকই তো আছে বলছে। সো একবার ভালো করে খেয়াল করো যে এই সেন্টেন্সটি ঠিক নেই। মানে তুমি তুলনা করছো রামে আর রাম ছাগলে, তাহলে তার হবে না। রামের সঙ্গে রামের তুলনা করতে হবে, রাম ছাগলের সাথে রাম ছাগলের তুলনা করতে হবে। তো রামে আর রাম ছাগলের তো তুলনা হয় না। তুমি কি তুলনাটা পাটনার সাথে কলকাতার করছো, নাকি পাটনার ওয়েদারের সাথে কলকাতার ওয়েদার তুলনা করছো? বলো দেখি। ও হ্যাঁ, কলকাতার ওয়েদার। তাহলে এই সেন্টেন্সটি সঠিক লিখলে এমন হবে যে দ্য ওয়েদার অফ পাটনা ইজ better than the weather of কলকাতা। এমনটা বলতে চাইছো না তুমি? এটা বলতে চাইছো হ্যাঁ স্যার। যে দ্য হ্যাঁ, ওয়েদার অফ এটাই, পাটনা ইজ বেটার দ্যান দ্য ওয়েদার অফ কলকাতা, এটা বলতে চাইছো। আচ্ছা, এবার একটা খেয়াল করো তো, এইখানে দ্য ওয়েদার ইউজ করেছো? এখানে ওয়েদার ইউজ করেছো তো? আবার এখানে এসে ওয়েদার কেন ইউজ করছো? মানে আমরা কি শিখেছি যে সেন্টেন্সে একবার যদি কোথাও কোনো নাউন ইউজ হয়, তাহলে পরবর্তীকালে সেই নাউনকে আর ইউজ করব না, সেই নাউন যেখানে লেখার প্রয়োজন পড়বে তার জন্য প্রোনাউন ইউজ করব। এটা পড়েছো কিনা পড়োনি ছোটবেলা থেকে? যে সেন্টেন্সে প্রথম আমি একটা নাউন ইউজ করেছি, সেই নাউনটাকে যদি আমার আবার ইউজ করতে হয়, সেটাকে আমি আবার নাউনটাকে ইউজ করব না, তার জন্য কোনো প্রোনাউন ইউজ করব। প্রোনাউন ইউজ করতে তাহলে ওয়েদারের জন্য আমরা কি প্রোনাউন ইউজ করতে পারি? দ্যাট ইউজ করতে পারি, তাই না? তাহলে এইখানে এই দা ওয়েদার না লিখে কি লিখবো? দ্যাট লিখবো, তাই না কি? তাহলে এই সেন্টেন্সটাকে রিরাইট করলে কেমন দাঁড়াবে? দ্য ওয়েদার অফ পাটনা ইজ বেটার দ্যান দ্যাট অফ কলকাতা। ইয়েস অর নো ভাইয়া? এটা সঠিক হলো না? সুন্দর মার্জিত লেখা হলো যে দ্য ওয়েদার অফ পাটনা ইজ বেটার দ্যান দ্যাট অফ কলকাতা। এই দ্যাট মানে দ্য ওয়েদার, এই ওয়েদার জন্য এই প্রোনাউনটা ইউজ করলাম। বুঝতে পেরেছি কিনা এটা আমরা? হ্যাঁ, বুঝতে পেরেছি। সাবাস। এটা যদি বুঝতে পারি তাহলে এবার উত্তর করবা। চলো, কোথায় গেল সেটা? হ্যাঁ, এটা। Now it can be easily said that the population of this city is greater than any other city in India. এখানে কোথায় ভুল আছে বলে মনে হচ্ছে? বেটার দেন দ্যাট। এখানে পপুলেশনটাকে নিয়ে করা হচ্ছে, কিন্তু এখানে আবার সিটি দিয়েছে, তাহলে ওখানে একটা দ্যাট হতো। আচ্ছা, ভালো করে শোনো। The population of this city is greater than the population of any other city in India বলতে হতো না? তা দা পপুলেশন একবার ইউজ করেছো, আবার এখানে দা পপুলেশন কেন ইউজ করবে? এখানে তো দ্যাট অফ ইউজ করতে হবে। ইয়েস অর নো ভাইয়া মেরে? এটাই তো আমরা শিখলাম একটু আগে, নাকি? হ্যাঁ। মানে আমি একটা শহরের জনসংখ্যার সাথে আরেকটা শহরকে তো তুলনা করব না, আরেকটা শহরের জনসংখ্যাকে তুলনা করব। তাহলে এখানে এনির আগে দ্য পপুলেশন অফ লিখতে হতো,
তো তার জন্য দ্যাট অফ লিখে দিব, পপুলেশনের জন্য দ্যাট আর প্রেপোজিশন অফ, সেইখানে এনির আগে দ্যানের মাঝখানে, দ্যান আর এনির মাঝখানে দ্যাট অফ কথাটাকে ইনক্লুড করতে হবে। বুঝতে পেরেছি তো নাকি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড, চলে আসো নেক্সট। It is difficult to explain why did Raja Gopalachari leave the Congress in 1940? এটা ব্যাখ্যা করা অসম্ভব বা ডিফিকাল্ট যে কেন রাজা গোপালাচারী 1940-এ কংগ্রেস ছেড়েছিলেন। বলো ভুল কোথায় আছে বলো। স্যার হোয়াই ডিড রাজা গোপালাচারী লিভ? হ্যাঁ, এই তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো সুন্দর করে। তাহলে আমি বারবার বলছিলাম যে WH ওয়ার্ড বাকিদের এখনো ধরতে পারলে না কেন বলো দেখি। হ্যাঁ স্যার ওটাই হতো। এই কনস্ট্রাকশন যদি থাকে তাহলে তো কোশ্চেন মার্ক আসবে। তাহলে এখানে দেখো WH ওয়ার্ড, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, এই কনস্ট্রাকশনটা তো ঠিক হলো না, কারণ কোশ্চেন নেই। তাহলে কি হবে? এই ডিডটাকে কেটে দিতে হবে আর এই লিভটাকে লেফট করে দিতে হবে, তাই নয় কি? কারণ যেটা লেফট সেটা কি আমরা বলি ডিড লিভ, ইয়েস অর নো? যেটা লেফট সেটা মানে এই ডিড লিভ। তাহলে ডিডি যদি না থাকে তাহলে লেফট হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? শাবাশ। তাহলে চলে আসো এখানে লাস্ট ওয়ান। আজকে লাস্ট ওয়ান বলতে এরর কারেকশনের লাস্ট ওয়ান। এখন অনেক কিছু আমাদের বাকি রয়েছে, পুরো ক্লাসটাই বাকি রয়েছে। চলো। The boss reminded them of the old saying that honesty was the best policy and told them that they had better be honest in their work. আচ্ছা, এখান থেকে আরেকটা কথা বলি। বলো তো ওয়ার্ক এটা কি, কোন পার্টস অফ স্পিচ? ওয়ার্ক কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউন, ভেরি গুড। সম্ভবত নাউন। ভার্ব হবে তো? হ্যাঁ নাউন, হ্যাঁ ভার্ব হবে। বাট ওয়ার্ককে যখন আমরা ইউজ করছি নাউন হিসাবে ইউজ যখন করি আমরা তখন ওয়ার্ক। তো এই ওয়ার্কটা কোন ধরনের নাউন? কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। রিমেম্বার ইট, সব সময় মাথায় রাখবে যে ওয়ার্ক মানে হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ওয়ার্ককে গোনা যায় না, ওয়ার্ককে গোনা যায় না, পরিমাপ করা যায়। যেমন তুমি বাড়িতে একটা মিস্ত্রিকে অ্যাপ্লাই করলে বা এমপ্লয় করলে যে সে তোমার জন্য একটা দেওয়াল তৈরি করে দেবে, একটা ওয়াল তৈরি করে দিবে। এবার সে ওয়ালটা কতটুকুন কি করছে না করছে, সে ওয়ালে কি করছে? কাজ করছে না, ওয়ার্ক করছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি গুনতে পারবে যে মানে এই কয়টা কাজ করলো, নাকি এতটুকু কাজ করলো এরকম বলবে? পরিমাপ করতে পারবে যে সে 1/4 কমপ্লিট করেছে বা 2/3 কমপ্লিট করেছে এরকম বলতে পারবে। সো ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, মাথায় রেখো। আমাদের কনফিউশন কোথায় তৈরি হয় বলো দেখি? আমরা কনফিউশন তৈরি করি যে ওয়ার্কস ইউজ করে ফেলি, তাই না? I have done various works in my past life, এরকম বলি না? দেখো তো, I have done many works. I have done many works in my previous years. So এই সেন্টেন্সটি যখন তুমি লিখলে তখন এই ওয়ার্ক এর প্রয়োগটা এখানে ঠিক হলো কি? তুমি বলতে চাচ্ছ যে গত বছরে আমি অনেক কাজ করেছি, এটা যদি তুমি বলতে চাও, গত বছরে আমি অনেক কাজ করেছি, এটা যদি তুমি বলতে চাও, তাহলে এখানে ওয়ার্কস তুমি ইউজ করলে কি ঠিক করলে? ঠিক করলে না। এখানে ওয়ার্কস এর পরিবর্তে তুমি টাস্কস লিখতে পারতে, জবস লিখতে পারতে, ওকে, যা খুশি লিখতে পারতে, কিন্তু ওয়ার্কস লিখতে পারো না। কিন্তু যদি কেউ ওয়ার্কস লিখে ফেলে, হ্যাঁ, মনে করো শশী থারুর লিখেছে, এই সেন্টেন্সটি শশী থারুর লিখেছে, তাহলে বলো দেখি
I have done many works in my previous years, এই কথাটা যদি শশী থারুর লিখে তাহলে কি এটা ভুল লিখলো সে? না, ভুল লিখলো না। মাথায় রাখবা ওয়ার্ককে যখন এস যোগ করে প্লুরাল ফর্ম করা হয় তখন মাথায় রাখবা এটার মানে হচ্ছে লিটারেরি ওয়ার্ক হয়ে যায়। লিটারেরি ওয়ার্ক হয়ে যায়। লিটারেরি ওয়ার্ক বলতে গল্প, কবিতা, নাটক এই সমস্ত হয়ে যায়, বুঝতে পারছো? তখন এই ওয়ার্ক মানে হয়ে যায় সাহিত্যকর্ম, তখন এটার মানে হয়ে যায় সাহিত্যকর্ম। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু এক্সামিনার কোশ্চেন দেয়, বুঝতে পেরেছি আমরা সবাই? চলো তাহলে এবার এটা করো দেখি। The boss reminded them of the old saying that honesty was the best policy. ভুল কোথায় আছে? Sir, that honesty was the best policy. শাবাশ। মনে রাখবে যেটা ইটারনাল ট্রুথ না, ইটারনাল ট্রুথ মানে কি? ইটারনাল ট্রুথ মানে চিরন্তন সত্য, যা কোনোদিন কালকে একটা জিনিস ছিল তো আজকে চেঞ্জ হবে এমনটা নয়। তো মাথায় রাখবা ইটারনাল ট্রুথ সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইউজ করতে হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইউজ করতে হয়। মাথায় রেখো আমাদের টেন্সের বা সিনট্যাক্সের নিয়ম অনুযায়ী মেইন ক্লজ যে টেন্সে থাকবে তার সাথে রিলেটেড সাবঅর্ডিনেট ক্লজগুলো সেই টেন্সে চলে যাবে, বুঝতে পারছো? মানে মেইন ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তার সাথে রিলেটেড যে সাবঅর্ডিনেট ক্লজগুলো আছে সেগুলো পাস্ট টেন্সে চলে যাবে। এটা বেসিক রুল, নিয়ম, কিন্তু সেই নিয়মটা লাগু হয় না ইটারনাল ট্রুথের ক্ষেত্রে। চিরন্তন সত্য কোনো ঘটনার ক্ষেত্রে সেই রুল লাগু হয় না। তাহলে এখানে দ্য বস রিমাইন্ডেড দেম, তাদের মনে করিয়ে দিয়েছিল, এটা পাস্ট টেন্সে আছে। তো সেই হিসাবে মেইন ক্লজটা যখন পাস্ট টেন্স তাহলে সাবঅর্ডিনেট ক্লজ সব পাস্ট টেন্সে হয়ে যাবে এরকম একটা ধারণা। কিন্তু মাথায় রেখো যেহেতু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটা চিরন্তন সত্য কথা, এটা কখনো চেঞ্জ হবে না, এটা অ্যাজ ইট ইজ থাকবে, সেখানে ওয়াজ হবে না, ইজ হবে। এতটাই সহজ ছিল এই জায়গাটা। ওকে, বুঝতে পেরেছি আমরা সবাই এটা? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে আমরা 10টা এরর কারেকশন করলাম আজকে। এই 10টা এরর কারেকশনের মধ্যে অনেক আনুষঙ্গিক জিনিস কিন্তু আমরা শিখেছি। সো এটাকে আশা করছি তোমরা নোট ডাউন করে নিয়েছো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমাদের ইডিয়মসের মধ্যে চলে আসো। ফর হিজ অ্যালেজড ইনভলভমেন্ট ইন espionage he is under a cloud these days. সো আন্ডার ক্লাউড, আন্ডারলাইন যে পার্ট, আন্ডারলাইন পার্টের ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের মিনিং বলতে হবে। আন্ডার ক্লাউড মানে কি? এক্সপিরিয়েন্সিং ক্লাউডি ওয়েদার, এনজয়িং ফেভারেবল লাক, আন্ডার সাসপিশন, আন্ডার অবজারভেশন। দাদা আন্ডার অবজারভেশন। দেখো আন্ডার ক্লাউড মানে কি, দেখো আমি আরেকবার বলছি, আমরা এখানে যে ইডিয়মস গুলোকে করব এমন ভাবে আমি বলার চেষ্টা করব যাতে আজীবনকাল মনে থাকে। দেখো আন্ডার ক্লাউড মানে কি? আন্ডার ক্লাউড মানে তুমি মেঘে ঢাকা একটা আকাশের নিচে রয়েছো, মানে আশেপাশের দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে তুমি বুঝতে পারছো না। তার মানে তুমি এমন একটা প্লেসে বা এমন একটা সিচুয়েশনে রয়েছো যে সন্দিহান অবস্থায় রয়েছো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তার মানে একটা ঢাকা মাকা একটা জায়গার মধ্যে রয়েছো, তার মানে তুমি সন্দিহান রয়েছো, বিষয়টা নিয়ে তোমার কাছে ক্লিয়ারিটি নেই। সো এটা না অপশন 3 হয়ে যাবে, আন্ডার সাসপিশন। হ্যাঁ, সন্দেহের মধ্যে থাকা। ওকে, তাহলে আন্ডার ক্লাউড মানে মনে রাখবে সারা জীবন আন্ডার সাসপিশন। তারপর এটা করো, উই হ্যাভ আপিল টু হিম अगेन एंड अगेन, देयर इज नो यूज फ्लॉगिंग अ डेड हॉर्स नाउ। flogging a dead horse now, so what is the meaning of it? এখানে flogging a dead horse, স্যার 4 নম্বর। হ্যাঁ দেখি বাকিরা কি বলে। বলো বলো সবাই বলো। স্যার ফ্লগিং এ ডেড হর্স মানে কি? ফ্লগিং মানে কি? ফ্লগিং মানে হচ্ছে চাবুক পেটা করা। এই ফ্লগিং মানে চাবুক পেটা করা, মানে চাবুক দিয়ে 4 পেটানো। নম্বরটা হবে। 4 নম্বরটা। হ্যাঁ তাহলে 4 নম্বরটাই হবে হ্যাঁ। মনে হচ্ছে। তাহলে দেখো একটা মরা ঘোড়াকে যদি তুমি চাবুক পেটাও সে তো আর তোমার জন্য দৌড়ে দিবে না বা সে তোমার গাড়িটাও টেনে দেবে না, তাই না?
তাহলে ফ্লগিং আ ডেড হর্স মিনিং ইজ দ্যাট ইজ ওয়েস্টিং টাইম ইন ইউজলেস এফার্ট। খুবই সহজ। চলো তারপরে, we shouldn't look down upon the wretched of the earth. So what is the meaning of look down upon? স্যার ঘৃণা করা। একদমই তাই, লুক ডাউন আপন মানে কিন্তু ঘৃণা করা, মাথায় রাখবে। অপশন 4 ইজ দ্য রাইট আনসার, রিগার্ড উইথ কন্টেম্পট। ওকে, এক মিনিট স্যার হেট। হ্যাঁ, হেট ইন্টেন্সলি, হেট ইন্টেন্সলি, গভীরভাবে ঘৃণা করা, হেট ইন্টেন্সলি, ঠিক। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখো, আমরা লুকডাউন আপন মানে ঘৃণা শিখেছি, কিন্তু এখানে অপশন যে রিগার্ড উইথ কন্টেম্পট, এটাও কিন্তু একটা সেন্সে যায় কিন্তু, হ্যাঁ, সেটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। লুকডাউন আপন মানে হচ্ছে যে সেন্সটা হলো এমন যে থিঙ্ক ইউ আর বেটার দ্যান এনিবডি এলস, ওকে, তুমি অন্যদের থেকে ভালো, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে লুকডাউন আপন মানে আমরা হেট ইন্টেন্সলি করছি, কিন্তু এই অপশনটাও কিন্তু একটু গ্রহণযোগ্যতা রয়েছে। সো আমাকে এটা চেক করতে হবে, এটা আমি নেক্সট ক্লাসে অবশ্যই বলবো, নেক্সট ক্লাসে অবশ্যই আমি বলবো যে এটার এসএসসি কি অপশন নিয়েছে। এসএসসি বা পিএসসিতে যদি এই কোশ্চেনটা এসে থাকে, এটা কোত্থেকে এসছে আগে দেখি, এটা কোনটা উত্তর নিয়েছে, এটা নিয়েছে না এটা নিয়েছে। লেট মি ক্ল্যারিফাই ইট, ভালো করে বলছি শোনো। দেখো বিষয়টা হচ্ছে যে লুকডাউন আপন মানে নিজেকে বড় ভাবা, হ্যাঁ, যে অন্যের থেকে আমি বেটার, এই সেন্সটা কিন্তু হচ্ছে লুকডাউন আপনের মিনিং, ওকে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে অন্যের প্রতি ঘৃণা, আমি যদি নিজেকে বেটার মনে করি, তাহলে অন্যকে আমি লোয়ার লেভেল মনে করছি। তো সেই অর্থে লুকডাউন আপন মানে ছোটবেলা থেকে আমরা হেট ইন্টেন্সলি পড়ে এসেছি, কিন্তু এই অপশনটাকেও ফেলে দেওয়া যাচ্ছে না। সো নাও আই হ্যাভ টু চেক দ্যাট এসএসসি কোন উত্তরটাকে নিয়েছে, ওকে। এটা একটা এসএসসির প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স থেকেই দেওয়া হয়েছে, সো এটা আমাকে চেক করতে হবে, হ্যাঁ। সো ইউ ক্যান টেক এ স্ক্রিনশট অফ ইট এবং এটাকে আমাকে না গ্রুপে একটু পাঠিও, নাহলে আমি ভুলে যাব, ঠিক আছে। এটা একটা স্ক্রিনশট নিয়ে আমায় গ্রুপে পাঠিয়ে দেবে তো। আচ্ছা চলে এসো এবারে এখানে, চলে এসো নেক্সট 4। ওকে, আমি কি বলতে চাইছি তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো একবার, কি বলে? হ্যাঁ না, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। কারণ কি দেখো, আমি এই জন্য এটা বলছি যে বিষয়টা হচ্ছে যে এসএসসি ওরা কোনটা উত্তর নিচ্ছে, বা যে পরীক্ষাতে এটা এসছে তারা কি উত্তর নিচ্ছে, এটা আমাদের জানা দরকার। এরকম বহু কোয়েশ্চেন আছে যে একটা পরীক্ষাতে এইটা উত্তর নিচ্ছে আর একটা পরীক্ষাতে আর একটা উত্তর নিচ্ছে। এই জন্য না এই দুটো অপশানই একসাথে দেওয়াটা আমার মনে হয়েছে যে এক্সামিনার এটা ঠিক হয়নি, উচিত হয়নি। কারণ লুকডাউন আপনটা সবসময় মাথায় রাখবা, লুকডাউন আপনের যে একদম মেইন যে অর্থ, সেটা মানে নিজেকে বড় ভাবা। তো নিজেকে আমি বড় ভাবলে অন্যকে যে আমি ঘৃণা করব বা নিচু চোখে দেখব, সেটার মানে দাঁড়ায় আর কি। তো এই দুটোই যায়, সো আমাকে দেখতে হবে এটা কোনটা এর উত্তরটা নিল, হ্যাঁ। সো আপাতত এই দুটোকে ধরে চলো, তারপর দেখছি। চলো এটা করো। 4, বিকজ অফ হিজ মিসবিহেভিয়ার হি ইজ বাউন্ড টু ফেস দ্য মিউজিক। স্যার 2 নম্বর। হ্যাঁ একদমই তাই। 2 নম্বর ফেস একটা দ্য মিউজিক গেট মানে হচ্ছে গেট রিপ্রিমেন্ডেড। রেপ্রিম্যান্ডেড, তিরস্কৃত হওয়া, বা সাজা ভোগ করা। এই ফেস দ্য মিউজিক এই ইডিয়মটির এটিমোলজি সম্পর্কে যদি বলি, দেখো আগে কি হতো, যুদ্ধক্ষেত্রে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যারা যুদ্ধক্ষেত্রে পালিয়ে যেত বা যুদ্ধক্ষেত্রে যারা কাপুরুষতার পরিচয় দিত না, যুদ্ধের পরে পরাজয় হোক বা জয় হোক, তাদের যখন একটা মিলিটারি অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে যেমন বীরদেরকে সম্মান প্রদর্শন করা হতো, তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড রিওয়ার্ড দেওয়া হতো, ঠিক তেমনি যারা যুদ্ধের ময়দানে কাপুরুষতার পরিচয় দিত বা যুদ্ধ না করে পালিয়ে গেছে, এরকম সৈন্যদেরকে ধরে বাদ্য বাজিয়ে তাদেরকে অপমান করা হতো, তিরস্কার করা হতো। সেই জায়গা থেকে ইডিয়মটা এসছে ফেস দ্য মিউজিক।
তাহলে ফেস দ্য মিউজিক মানে যুদ্ধক্ষেত্রে যে তুমি কাপুরুষতার পরিচয় দিয়েছো তার জন্য মিউজিক ফেস করো, তার মানে তোমাকে অপমান করা হচ্ছে বা তিরস্কার করা হচ্ছে। মনে থাকবে সারা জীবনের জন্য এই কথাটা, ফেস দ্য মিউজিক। এখান থেকে এসছে ইডিয়ম, ফেস দ্য মিউজিক মানে গেট রেপ্রিম্যান্ডেড আর বি, তোমার তিরস্কৃত হওয়া, স্কল্ডিং। ওকে, চলো তারপরে চলে এসো, এটা করো। The working of the factory was disrupted on account of a token strike by the workers. Now, what is the meaning of token strike? স্যার তিন অপশন নম্বর থ্রি টোকেন স্ট্রাইক মানে হচ্ছে, হ্যাঁ বলো বলো বাকিরা বলো। আমার মনে ছিল অপশন 2 টা। Carefully সার্টেন planned কল অফ strike। স্ট্রাইক। না, টোকেন স্ট্রাইক মানে হচ্ছে ওয়ার্নিং দেওয়ার জন্য কিছু করা। টোকেন কারেন্সি কাকে বলে? টোকেন কারেন্সি মানে যখন আমার কাছে আসলটা নেই তখন আমি টোকেন ইউজ করছি, তার মানে হচ্ছে জাস্ট লাইক টোকেন স্ট্রাইক মানে মনে রাখবে ওয়ার্নিং দেওয়ার জন্য যে স্ট্রাইকটা করছো একটা শর্ট টাইমের জন্য, দ্যাট ইজ অপশন 3 ইজ দ্য রাইট আনসার। শর্ট স্ট্রাইক হেল্ড অ্যাজ আ ওয়ার্নিং। ওকে, ওয়ার্নিং দেওয়ার জন্য একটা ছোট্ট ধর্মঘট করছো, সেটাকে বলা হয় টোকেন স্ট্রাইক। রিমেম্বার ইট, খুবই কাছাকাছি মিনিং আছে। হ্যাঁ, সেটা মাথায় রেখো, শর্ট স্ট্রাইক হেল্ড অ্যাজ আ ওয়ার্নিং, এটা সঠিক উত্তর হবে। তারপরে চলে এসো, by opposing his proposal he fell foul of him. So what is the meaning of fell foul of? Got into trouble with. একদমই তাই, ফেল ফাউল অফ মানে হচ্ছে গট ইনটু ট্রাবল উইথ, এটা সঠিক উত্তর হয়েছে, একদমই তাই। দেখো এই ফেল ফাউল অফ মানে এটার সেন্স, যেটা মিনিং এর সেন্স, সেটা হচ্ছে মনে করো তুমি কোনো একটা কাজ করেছো, তুমি কোনো একটা কাজ করেছো আর সেই কাজের জন্য তুমি সমস্যায় পড়বে এটা নিশ্চিত, এই সেন্সে ফেল ফাউল অফ ইউজ করা হয়। তাহলে বাই অপোজিং হিজ প্রপোজাল হি ফেল ফাউল অফ হিম। ওকে, তাহলে সে নিজেকে ট্রাবলে ফেলে দিয়েছিল তার প্রপোজালটাকে অপোজ করে। তাহলে আরেকবার বলছি, ফেল ফাউল অফ মানে কি বললাম? ফেল ফাউল অফ মানে বললাম যে টু গেট ইনটু ট্রাবল উইথ আ পারসন অর এনি অর্গানাইজেশন ফর ডুইং সামথিং রং। ওকে, সো ফেল ফাউল অফ মানে টু গেট ইনটু ট্রাবল উইথ, কোনো সমস্যায় পড়া। চলো তারপরে 7 দাগ, those who work by fits and starts seldom show good results. যারা ফিটস অ্যান্ড স্টার্টস এর মাধ্যমে কাজ করে তারা গুড রেজাল্টস তারা রেজাল্টসই দেখতে পায় না আর কি। সো ফিটস অ্যান্ড স্টার্টস, হোয়াটস দ্য মিনিং অফ ফিটস অ্যান্ড স্টার্টস? দুইয়েরটা হবে স্যার? নো, স্যার তিনেরটা? টি এরটা। একদমই তাই, অপশন 3 ইজ দ্য রাইট আনসার। মানে রাখবা In, ফিটস অ্যান্ড স্টার্টস মানে ইরেগুলারলি, irregular. ফিটস অ্যান্ড স্টার্টস মানে ইরেগুলারলি। এটা মনে রাখবে কি করে? মনে করো তুমি একটা ভাঙা গাড়ি নিয়ে বেরিয়েছো, একটা ভাঙা কার নিয়ে তুমি বেরিয়েছো, কিছু দূর যাচ্ছ, সেটা বিকল হয়ে পড়ছে, সেটাকে ফিট করছো, তারপর আবার স্টার্ট করছো। কিছু দূর যাচ্ছ, সেটা আবার ভেঙে পড়ছে, সেটাকে ফিট করছো, স্টার্ট করছো। তাহলে তোমার যাত্রাটা রেগুলার হচ্ছে না ইরেগুলার হচ্ছে? থেমে 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 হচ্ছে, তাই না? সেইভাবে মনে রাখার চেষ্টা করবে, এটা ইরেগুলারলি। তাহলে বাই ফিটস অ্যান্ড স্টার্টস মিনিং ইজ irregularly. চলো নেক্সট, the new manager thought that he would give employees enough rope for the first 6 months, after which he would check the work done himself. So what is the meaning of enough rope? বলে না যে তোমাকে আমি অনেক স্পেস দিয়েছি ভাই কাজ করার জন্য, তার মানে তোমাকে যথেষ্ট দড়ি আমি দিয়েছি, তার মানে ইউ আর ফ্রি টু ডু এনিথিং ইউ ওয়ান্ট। ওকে, 4 নম্বরটা অপশন 4 ইজ দ্য রাইট আনসার, যে এনাফ ফ্রিডম ফর অ্যাকশন, যে কোনো কাজ করার জন্য মানে যথেষ্ট পরিমাণে স্বাধীনতা দেওয়াটাকেই বলা হয় টু গিভ এনাফ রোপ।
ওকে, মনে থাকবে এটা, খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো। হ্যাঁ, আচ্ছা আসো এবার। হি ওয়াজ অল এট সি ওয়েন হি বিগ্যান হিজ নিউ জব। সে তার নতুন জব যখন শুরু করলো তখন সে অ্যাট সিতে ছিল। অ্যাট সি মানে গভীর সমুদ্রে সমুদ্রে তুমি একা, যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তোমার কি পরিস্থিতি হবে? পাজলড। ইয়েস ইয়েস, পাজলড। এটার মিনিংটাই সেটা, যে গভীর সমুদ্রে তুমি নিজেকে দেখছো যে তুমি একা, আর কোথাও কেউ নেই, কোনো কুল কিনারা নেই, কিচ্ছু নেই, একা তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছো বা জলে ভাসছো। তাহলে অ্যাট সি মানে ইউ আর ইন আ পাজলড সিচুয়েশন। ওকে, বা উইটস এন্ডও হতে পারে। অ্যাট সি মানে উইটস এন্ড, এটার জন্য এই ইডিয়মটা ইউজ করা হয়, উইটস এন্ড মানেও অ্যাট সি, এটা সিনোনিমাস, যে হতভম্ব হয়ে যাওয়া, পাজলড হয়ে যাওয়া, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া। ওকে, লাস্ট ওয়ান, দ্য সুইপিং স্টেটমেন্ট। এটা পিএসসির খুব ফেভারিট একটা কোয়েশ্চেন, পিএসসি বলো বা ডব্লিউবিপি বলো রাজ্যের ক্ষেত্রে। দ্য সুইপিং স্টেটমেন্ট বাই দ্য বস leave the conscientious workers disgusted. দুইয়েরটা মনে হচ্ছে স্যার, কনফার্ম নয়। সুইপিং স্টেটমেন্ট মানে কি বলতো? কোনো ভাবনা চিন্তা না করেই বক্তব্য রাখা। থটলেস কোনো বক্তব্য আমি রাখলাম, তার সম্পর্কে আমার কোনো ধরনের কোনো প্রেপারেশন নেই, কোনো প্রস্তুতি নেই, ঠিক আছে? তার মানে একটা জেনারেলাইজড একটা স্টেটমেন্ট। ওকে, অপশন 4 ইজ দ্য রাইট আনসার, জেনারেলাইজড স্টেটমেন্ট। জাস্ট বলতে হবে তাই বলে দিলাম, এরকম একটা ব্যাপার। তাহলে দ্য সুইপিং স্টেটমেন্ট মিনিং ইজ জেনারেলাইজড স্টেটমেন্ট। স্যার থটলেস স্টেটমেন্ট হবে না? থটলেস যদি হয় তাহলে স্টেটমেন্ট কি করে হবে ভাই? আরেকবার ভাবো ভালো করে। থটলেস হ্যাঁ ঠিক বলেছেন, স্টেটমেন্টটা যদি থটলেস হয় তাহলে সেটা কোনো স্টেটমেন্ট কি করে থটই হবে? নেই। হ্যাঁ, তাই না? মনে করো যে সভা হচ্ছে একটা শোক সভা, সেখানে গিয়ে আমি জোকস শোনাতে শুরু করলাম, সেটাকেই তো থটলেস স্টেটমেন্ট বলে নাকি? শোক সভাতে গিয়ে তো জোকস শোনানো যাবে না। যারা কনসাইন্টিশিয়াস ওয়ার্কার্স যারা রয়েছে, মানে যারা সচেতন ওয়ার্কার, তারা ডিসগাস্টেড হয়েছিল, মানে তারা মানে প্রত্যাশা করছিল যে আমাদের বস হয়তো অনেক জ্ঞানগম্ভীর একটা ব্যাপার স্যাপার কথা বলবেন, কিন্তু সেই বিষয়টা নিয়ে তিনি জেনারেলাইজ স্টেটমেন্ট দিয়েছিলেন। মাথায় রেখো, এগুলো কিন্তু খুব নিয়ারেস্ট মিনিং। ওকে, যদি এখানে জেনারেলাইজড স্টেটমেন্ট না থাকতো, আমি আবার বলছি শোনো, যদি এখানে জেনারেলাইজড অপশনটা যদি না থাকতো তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ থটলেস স্টেটমেন্টটাকে বলতে পারি, কিন্তু যেহেতু আমার কাছে বেটার অপশন রয়েছে, বিশেষ করে যদি কেউ এখন এসএসসিতে দাও বা ব্যাংকিং এর ক্ষেত্রে যাও, তাহলে তুমি দেখবে যে এই রকম অপশনস দিচ্ছে। বাকি যদি তুমি দেখো যে এমনি রাজ্য সরকারের পরীক্ষাগুলোতে এতটা ডিফিকাল্ট করে না, অপশনসটা যা দেয় মিনিংফুলি দেয়। ওকে, আচ্ছা, কিন্তু আমি এটাও সত্যি যে এই সুইপিং স্টেটমেন্ট মানে কিন্তু আমরা অনেক জায়গায় থটলেস স্টেটমেন্টের এক্সাম্পলও পেয়েছি উত্তর হিসাবে, কিন্তু সেখানে জেনারেলাইজ স্টেটমেন্টটা ছিল না। তাই ওকে, চলো নেক্সট। তাহলে ইডিয়মস হয়ে গেল। এরপর আমাদের কি আছে না, এরপর আমাদের আছে সেন্টেন্স কমপ্লিশন। খুব ভালো একটা টপিক, এটা আবার করতে হবে এবার আমাদের। চলো, রিভেলড হবে না স্যার? বলো সব এক এক করে। কি বলছে? দ্য ফ্ল্যাশ অফ দ্য আমার টর্চ রিভেলড। ড্যাশ আ কোবরা। টর্চের ফ্ল্যাশ
এক্সপোজড করেছিল, ডিসপ্লেড করেছিল, ডিসক্লোজড করেছিল না রিভিল করেছিল কোবরাটাকে? ডিসপ্লেড। ডিসপ্লেড মানে কোনো কিছুকে ওটাকে কোনো reveal কিছুর উপর করলো। দেখানো। রিভিলডই তো মনে হচ্ছে। হ্যাঁ স্যার রিভিল করা। একদম ঠিক, অপশন 4 ইজ দ্য রাইট আনসার। ওকে, মাথায় রাখবা আমরা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছি বা এটা যখন করছি, এইটা কিন্তু একদিনে হবে না। ভালো করে শুনে রাখো, এই যে সেন্টেন্স কমপ্লিশন, এই টপিকটাকে সেন্টেন্স কমপ্লিশনও বলে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও বলতে পারো। সো এইটা করার জন্য না আমাদের একটু প্র্যাকটিস লাগবে। এখন কথা বলতে দাদা কি প্র্যাকটিস লাগবে? এইখানে আমরা ডিসপ্লেড বা ডিসক্লোজড বা এক্সপোজড, এখানে এগুলো সব ইউজ করতে পারতাম আমরা। ভালো করে শোনো, যদি সিচুয়েশন এমন হতো আমরা এখানে সবকটাকে ইউজ করতে পারতাম, কিন্তু যখন আমরা এই কোয়েশ্চেন্সগুলোকে কয়েকদিন প্র্যাকটিস করব তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এক্সামিনার আসলে কি চাইছে, কোন সেন্সে এটা নিতে চাইছে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? এমনকি যখন এটা আমিও যখন শুরু করেছিলাম করতে তখন ওরকম হতো, আমি উত্তর করে করে চলে যেতাম, পরে মিলিয়ে দেখতাম হায় ভগবান এ তো ম্যাক্সিমাম ভুল হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে রিভিলটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, রিভিল কথার অর্থ কি জানো? রিভিল কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুর কজ টু বি সিন, এমন তুমি কিছু করলে যার ফলে কিছু একটা দেখা যাচ্ছে। আরেকবার বলো দেখি কি বললাম? রিভিল মানে হচ্ছে কজড টু বি সিন, অর্থাৎ তুমি এমন কিছু করলে যার ফলে কোনো কিছু দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি টর্চ জ্বালিয়েছো, টর্চের ফ্ল্যাশ দিয়েছো, তার ফলে কোবরা দেখতে পাচ্ছ, তাহলে সঠিক কোনটা হয়? রিভিলই হয় না? এই ক্ষেত্রে স্যার কোবরা মানে কি? কোবরা মানে স্নেক, ও কোবরা সাপ, আচ্ছা, গোখুরা। ও গোখুরা বলে, খরিশ বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। ওকে না? বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ দাদা। হ্যাঁ ওকে, চলো তারপর 2 নাম্বারটা বলো। হি ড্যাশ হিমসেলফ। আচ্ছা সবার আগে বলি দাদা এটা করার নিয়ম কি? দেখো এটা করার নিয়ম হচ্ছে প্রথম তুমি সেন্টেন্সটাকে ড্যাশ দিয়ে পড়ে যাবে একবার, কারণ সেন্টেন্সের মানে কি বলতে চাইছে এটা না বুঝলে কিন্তু উত্তর করতে পারবে না। তাহলে পড়ে নাও একবার, হি ড্যাশ হিমসেলফ আ স্টিফ ড্রিঙ্ক বিফোর মেকিং হিজ স্টেটমেন্ট টু দ্য পুলিশ অফিসার। ওকে, পুলিশ অফিসারকে তার স্টেটমেন্ট দেওয়ার আগে সে কি করেছিল? একটা ড্রিঙ্ক সে নিয়েছিল, সে একটু খেয়েছিল আর কি। সেইখানে থ্রিউ হবে, পৌড হবে, ফিল্ড হবে, সিভড হবে, কোনটা হবে? 4 নাম্বার স্যার, শিফট। দেখো হি সিভড হিমসেলফ আ স্টিফ ড্রিঙ্ক, এটা বলাটা ঠিক হচ্ছে না। সিভড মানে 2 নাম্বার। মুখ নেওয়া। 2 নাম্বারটা হবে পোর্ড। একদমই তাই, অপশন 2 ইজ দ্য রাইট আনসার। পোর্ড মানে কি জানো? পোর্ড মানে হচ্ছে টু সার্ভ আ ড্রিঙ্ক। পোর মানে হচ্ছে কি? পোর মানে হচ্ছে টু সার্ভ আ ড্রিঙ্ক, কোন একটা ড্রিঙ্ককে সার্ভ করে দেওয়াকে বলা হয় পোর করা। সো এখানে অপশন 2 ইজ দ্য রাইট, নাকি সিভড। চলো এবার এটা করো। ইট ওয়াজ হিজ ড্যাশ দ্যাট লেড হিম টু পিনারি। ভেবে চিনতে বলো। স্যার পিনারি মানে কি স্যার? পিনারি মানে আমরা এটাকে কিভাবে বলবো? পিনারি মানে হচ্ছে মানে এত মানে দীনতা বলতে পারো, দীনতা বা কোনো কিছু তোমার কাছে অল্প রয়েছে, ঠিক আছে? 3 নাম্বার স্বল্পতা হবে। বা দীনতা বা নিঃস্ব এরকম একটা ব্যাপার বলতে পারো, দৈন্য এরকম বলতে পারো। তাহলে ইট ওয়াজ হিজ ড্যাশ দ্যাট লেড হিম টু পিনারি, তার মানে এখানে 3 নাম্বারটা স্যার এক্সট্রাভ্যাগেন্স। 1 নম্বরটা স্যার। না না, কি করে হবে? 1 নাম্বারটা হবে এক্সট্রাভ্যাগেন্স হওয়া, এক্সট্রাভ্যাগেন্স হওয়া। ভেরি গুড। দেখো যদি তুমি প্রচুর পরিমাণে খরচ করতে থাকো, হ্যাঁ, এক্সট্রাভ্যাগেন্স মানে কি? দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং মোর মানি দ্যান ইউ ক্যান অ্যাফোর্ড। তুমি যতটা অ্যাফোর্ড করতে পারো তার থেকেও বেশি পরিমাণে খরচিলা, যেটাকে হিন্দিতে বলে, প্রচুর পরিমাণে যে খরচ করে, এক্সট্রাভ্যাগান্ট। তো ইট ওয়াজ হিজ এক্সট্রাভ্যাগান্স দ্যাট লেড হিম টু পিনারি। পিনারি মানে তাহলে কি বলবো আমি? পিনারি মানে এর সঠিক ভালো বাংলা কি বলা যেতে পারে? ব্যাংক্রাপসি। পিনারি মানে ব্যাংক্রাপসি। ওকে, চলো এটা। গীতা ওয়াজ নোন টু বি আ ড্যাশ, সো নোবডি এন্ট্রাস্টেড এনি ইম্পর্টেন্ট ওয়ার্ক টু হার। দেখো এরপরে আমাদের ইয়ে রয়েছে, কি বলে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই জন্য আমি একটা ওয়ার্ডকে ধরে ধরে বলে যাচ্ছি। হ্যাঁ, বাকি আমাদের আজকে যেহেতু একটু ডিলে হলো, দেরি হলো,
সো নেক্সট ক্লাস থেকে এটাকে হয়ে যাবে। হ্যাঁ, সো চলো। আচ্ছা, তোমাদের এটা ভালো লাগছে স্যার করতে নাকি না বোরিং লাগছে, আগে এটা বলো। স্যার ভালো লাগে। দারুণ লাগছে স্যার, দারুণ। এটা কিন্তু ভালো খুবই লাগছে, খুব ভালো। ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট এটা আমাদের জন্য এবং সামনে স্যার যে কোনো বলছিলাম পরীক্ষার জন্যই। হ্যাঁ বলো। এগুলো কোন বইয়ের থেকে মানে পড়বো, মানে এগুলো তো আপনি স্যার দিচ্ছেনই, প্লাস এরকম একটা বই সাজেস্ট হ্যাঁ করুন তো। একদমই, আমি যখনই বইয়ের সাজেশন করি আমি তখন, আমাকে কিন্তু কিরণ পাবলিকেশন টাকা দেয় না, তো কিরণ পাবলিকেশনের বইগুলোকে আমি সবসময় প্রেফার করি এবং এই কোয়েশ্চেন্সগুলো কিরণ পাবলিকেশনের বইয়ের থেকেই তোলা হয়েছে। ঠিক আছে, তো বইটার নাম হচ্ছে, দেখো তোমাদের মোটামুটি 4টে বই তো তোমাদের কাছে থাকাই উচিত। 4টে বই কি কি? চ্যাপ্টার ওয়াইজ এসএসসি, চ্যাপ্টার ওয়াইজ জেনারেল অ্যাওয়ারনেস, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথমেটিক্স, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ রিজনিং, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ইংলিশ। এই 4টে বই তো তোমাদের কাছে থাকাই উচিত। এখন কথা বল দাদা, কেন এই 4টে বই থাকতে হবে? এই বইগুলোতে না এত পরিমাণে এক্সাম্পল আছে, এত পরিমাণে কোয়েশ্চেন্স আছে, তুমি ভাবতে পারবে না। সো এই বইগুলোকে যাদের প্রেপারেশন শুরু করছো, যারা প্রেপারেশন শুরু করেছো, তাদের জন্য কিন্তু এই 4টে বই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই কথাটা কেউ বলে না, কিন্তু আমি বললাম। সো ইউ ক্যান ট্রাস্ট, কারণ তুমি দেখবে যে এসএসসিতে যে বইগুলোতে যেটা রয়েছে না, বহু কোয়েশ্চেন আছে, এক একটা টপিক থেকে বহু কোয়েশ্চেন্স দেওয়া আছে, সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। ওকে, আচ্ছা তাহলে তোমরা যদি পারো, তাহলে বইটার নাম কি বলেছি মনে আছে তো? এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ রিজনিং, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ জিকে, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ইংলিশ। এই বইগুলো মোটা মোটা বই হয়, মানে 20-25 বছরের কোয়েশ্চেন্স সব একটা জায়গায় থাকে। চলে আসো, গীতা স্যার কিরণ ওয়াজ, পাবলিকেশন নাকি ওটা? হ্যাঁ হ্যাঁ ঠিক বলো আছে। বলো। বলছি স্যার কিরণ পাবলিকেশন ওটা হ্যাঁ এসএসসি যেটা বললেন? হ্যাঁ, কিরণ পাবলিকেশনের বইগুলোই আমি বললাম। ঠিক। হ্যাঁ, দেখে নিও তোমরা একটু ওই গুগল সার্চ করে, বাকি এটা কিনে নিও, আস্তে আস্তে ধীরে ধীরে কিনে নিও। আচ্ছা, গীতা ওয়াজ নোন টু বি আ ড্যাশ, সো নোবডি এন্ট্রাস্টেড এনি ইম্পর্টেন্ট ওয়ার্ক টু হার। জোকার। আরেকবার ভালো করে ভাবো। জোকার হবে না, চারেরটা। হ্যাঁ, স্যার 4 নাম্বারটার মিনিং কি হচ্ছে? মানে যদি কেউ কুঁড়ে হয় এবং সেই কুঁড়ে হওয়ার জন্য কোনো কাজ করতে চায় না, মানে দায়িত্বজ্ঞানহীনও বলতে পারো, এবং এই দায়িত্বজ্ঞানহীনতাটা কুঁড়েমির জন্য হয়েছে, সেই জন্য সিরকার কথাটা ইউজ করা হয়। লেজির মতো নাকি স্যার? লেজি। ইয়েস, লেজি মানে এনি তাহলে 4 পারসন নাম্বার। who avoids doing something he should do, especially because of he or she is too lazy, মানে কুড়েমির জন্য কেউ কোনো কাজ করতে চায় না বা দায়িত্বটাকে পালন করে না ঠিকঠাক করে, তাদের জন্য না সিরকার কথাটা ইউজ করা হয়। সো গীতা was known to be a sirkar, so nobody entrusted any important work to her. ওকে, দেখো entrusted আর ট্রাস্টেড এই দুটোর মধ্যে তফাৎ আছে। এন্ট্রাস্টেড মানে কারো প্রতি কোনো কাজের জন্য ভরসা করা, আর ট্রাস্ট মানে কাউকে বিলিভ করা, কাউকে বিশ্বাস করা। ক্লিয়ার? তাহলে সিরকা মানে কি বুঝলে? সিরকা মানে বুঝলে হচ্ছে যে কেউ তার যা দায়িত্ব সেই দায়িত্বটাকে পারফর্ম করে না only because of her or his laziness. Okay, so option 4 is the right answer here. Okay, আচ্ছা তারপরে আসো, the statue was so dash that people stared at in horror. Okay, তো এই সমস্ত কোশ্চেন দিলে খুবই বিপদ হয়ে যাবে, কিন্তু এগুলো খুবই রিপিটেড কোশ্চেন্স হয়, বুঝতে পারছো? সো এই জন্য এগুলোকে প্র্যাকটিস করতে হবে, খুব করে প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্ট্যাচুটা খুবই ড্যাশ ছিল,
যে পিপলরা সেটার দিকে ভয়ে তাকাতো না। সাইজের সাথে মিনিং বড় ছিল, এটা সিনোনিমস হতে পারে। দেখো এখানে গ্রটেস্ক আছে, এক্সকুইজাইট আছে, আর কাম্পারসাম আছে, আর বিটিফিক আছে। এখানে যদি আমি এক এক করে মানে বলি, প্রথমে বলছি গ্রটিস্কের মানে কি। গ্রটিস্ক মানে হচ্ছে এত কুশ্রী একটা জিনিস যা দেখে ভয় পাওয়া যায়। তাহলে অপশন এ তো হয়ে যাবে, এটা বুঝতে পারলাম যে গ্রটেস্ক মানে হচ্ছে এমনই কুশ্রী জিনিস যেটা দেখতে শ্রী তো নেই যার মধ্যে, এবং যা দেখে ভয়ের উদ্রেক হয় সেটাকে বলা হয় গ্রটিস্ক। আর এক্সকুইজাইট মানে কি? এক্সকুইজাইট মানে হচ্ছে বিশাল বিশাল সুন্দর, মানে এক্সট্রিমলি বিউটিফুল যদি বলতে চাও, তাহলে এক্সট্রিমলি বিউটিফুল মানে হচ্ছে এক্সকুইজাইট। তাহলে এটা তো এখানে হবেই না, কারণ অসম্ভব সুন্দর জিনিস দেখে কেউ ভয় পায় না, আতঙ্কগ্রস্ত হয় না। সো এটা এখানে উত্তর নয়। যদি তুমি বিটিফিক বলো, তো বিটিফিকের মধ্যে তুমি বলতে পারো যে এটার মানে কোনো কিছু যখন তুমি দেখে যদি তোমার আনন্দের উদ্রেক হয়, তো সেই জন্য তুমি বিটিফিক ইউজ করতে পারো। মানে এমন জিনিস যা দর্শন মাত্র আনন্দের উদ্রেক হয় সেটা। তো আনন্দের উদ্রেক যা দেখে হয় তাতে তো হরর হয় না, তো এটা উত্তর হলো না। আর কাম্বারসাম মানে বলতে পারো যে বিরাট একটা জিনিস, বিশালাকায় কোনো একটা জিনিসকে আমরা কাম্বারসাম বলি। তো এখানে বিশালাকার জিনিস দেখেই ভয় পেতে হবে এমনটা নয়। সো অপশন 1 ইজ দ্য রাইট আনসার, এটাও হওয়া উচিত নয়। ওকে, তাহলে গ্রটেস্ক মানে কি বললাম? গ্রটেস্ক মানে বললাম যে আগলি জিনিস, স্ট্রেঞ্জ জিনিস যা দেখে ভয়ের উদ্রেক হয়। সো অপশন 1 ইজ দ্য রাইট আনসার হিয়ার। নেক্সট, হি ওয়াজ কট রেড হ্যান্ডেড and could not dash the charges. তাকে রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরা হয়েছিল, and could not dash the charges. রিফিউজ। রিফিউজ। Yes. and could not dash the charges. এখানে রিফিউট কথাটা আছে, রিফিউজ কথাটা আছে, খেয়াল করবে। সবার আগে তো এক এক করে রিভোক মানে কি বলো দেখি। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিভোক? রিভোক মানে উইথড্র করা বা ক্যান্সেল করে দেওয়া, ঠিক? রিভোক মানে কি বললাম? উইথড্র করা বা ক্যান্সেল করে দেওয়া। রিবিউক মানে কি? রিবিউক মানে বকাঝকা করা, তিরস্কার করা, রিপ্রিম্যান্ডেড হওয়া। ইয়েস। আর রিফিউজ মানে কি? রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, ঠিক আছে? রিফিউজ করা, অ্যাভয়েড করা, এই সেন্সে আসে। সো এখানে রিফিউট যখন রয়েছে তো বাকি কিছু আসবেই না। রিফিউট মানে কি? রিফিউট মানে টু প্রুভ দ্যাট সামথিং ইজ রং, টু প্রুভ দ্যাট something is wrong. So option 1 is the right answer here, that he was caught red-handed and could not refute the charges. Okay, option 1 is the right answer here. Next, unhappy about the treatment meted out to her. আমি আরেকবার বলছি, আজকে আমাদের ফার্স্ট ক্লাস, এবং এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বোধহয় আজই তোমরা গঠনমূলকভাবে প্র্যাকটিস করছো, তাই না? সঠিক বলছি? তাহলে এরকম পরিস্থিতি হলে এই যে মনে হচ্ছে না, হায় রে রিফিউজ কেন হলো না, রিফিউজ কেন হলো, বাকি আমার দ্রুত আগে বাড়তে হবে বলে আমি ওয়ার্ডগুলোকে ডিটেলসে ডিসকাস করছি না। চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে আরো এটাকে ছোট করার বা সংক্ষিপ্ত করার একটা ব্যাপার করবো, তখন আমি আলোচনা করবো এগুলোকে নিয়ে, কেন আমি এটা বলছি। এটা প্র্যাকটিসের ফলে হবে, হ্যাঁ? সো ডোন্ট ভয় পাওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ? 7, unhappy about the treatment meted out to her, Shanti dash demanded justice. বলো। স্যার গেস করছি 2 নম্বরটা। করো 2 নাম্বার।
আচ্ছা voraciously, আচ্ছা একটা কথা মাথায় রাখবা, VOR এই কথাটা যেখানে যুক্ত আছে না, এটা একটা রুট ওয়ার্ড, এইটার মানে হচ্ছে টু ইট, ঠিক আছে? VOR কার্নিভোর, অমনিভোরাস, শোনোনি? কার্নিভোরাস, অমনিভোরাস, হার্বিভোরাস। তো এই বর কথাটি যেখানে থাকবে এটা একটা রুট ওয়ার্ডের মানে হচ্ছে ইট, তো এখানে তো খাওয়া দাওয়ার কথা তো কিছু হচ্ছে না। সো দেখো ভোরাশিয়াসলি মানে কি, মানে যে গোগ্রাসে খায়, ভোরাশিয়াসলি মানে গোগ্রাসে মানে দ্রুত দ্রুত খেয়ে ফেলা, বা খাবার যেটা সঠিক প্রসেস সেটা অ্যাপ্লাই না করা, দ্রুত দ্রুত খাওয়া, গরুর মতন খাওয়া, এটা মানে স্যার চারের হ্যাঁ একদমই তাই। চারেরটা সঠিক উত্তর হবে ভসিফেরাসলি। ভসিফেরাসলি মানে কি জানো? ভসিফেরাসলি মানে হচ্ছে আমার মধ্যে কনফিডেন্ট আছে এবং আমি সঠিক, আমার মধ্যে কনফিডেন্ট, আমি কনফিডেন্ট এবং আমি সঠিক, সেই ম্যানারটা, লাউড ম্যানার। যখনই তুমি সঠিক হবে, যখন তুমি সত্যের পথে থাকবে, তখন তোমার মধ্যে চিৎকার করে কথা বলার শক্তি থাকবে। সো ভসিফেরাস মানে সেরকম একটা সেন্সে ইউজ হয়, দ্যাট ইজ কিভাবে বলতে পারি ভসিফেরাসকে, লাউড অ্যান্ড কনফিডেন্ট ম্যানার বলতে পারি, লাউড অ্যান্ড কনফিডেন্ট ম্যানার। সো অপশন 4 সঠিক উত্তর হবে। যদি তুমি বলো যে সামশাসলি, যদি বলো তো সামশাসলি মানে কি? সামশাসলি মানে হচ্ছে এটাকে বলতে পারো যে এটা এখানে অ্যাকচুয়ালি এর মিনিংটাতে যায় না, আর যদি স্প্যাসমোডিক্যালি যদি বলো তো এটা রেগুলার বা ইরেগুলার একটা সেন্স দেয়। সো ভসিফেরাসলি সঠিক উত্তর হবে এখানে। এটা বলো এবার, দ্য পুলিশ স্প্রেড টিয়ার গ্যাস ড্যাশ অন দ্য প্রটেস্টার্স। এখানে সঠিক উত্তর কি হবে বলতে হবে। দুইটা হবে দাদা, দুইটা হবে ইন্টেন্সিভলি, ইচ্ছা স্যার চারেরটা। হ্যাঁ একদমই তাই, অপশন 4 ইজ দ্য রাইট আনসার, চারেরটা। দেখো ইন্টেন্সিভলি মানে, ইন্টেন্সিভলি মানে জোরালো ভাবে, ঠিক আছে? তাহলে দ্য পুলিশ স্প্রেড টিয়ার গ্যাস ইনডিসক্রিমিনেটলি অন দ্য প্রোটেস্টার্স। ইনডিসক্রিমিনেটলি মানে কি? কাউকে বাদ রাখেনি। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ইনডিসক্রিমিনেটলি মিনিংটা এমন যে তুমি কোনো কিছু করছো উইদাউট থিঙ্কিং এনি রেজাল্ট অফ ইউর অ্যাকশন, ওকে? তাহলে নির্বিবেচকের মতো, বলে না বিবেচনাহীন ভাবে, ওই বাংলাটাকে বলে নির্বিবেচক না কি একটা বলে না, সেরকম ভাবে তুমি প্রোটেস্টদের উপরে নির্বিচারে নির্বিচার, নির্বিবেচক মানে যে কথাটা আছে না, বিবেচনাহীন ভাবে, এটা বলতে চাইছি। সো ইনডিসক্রিমিনেটলি সঠিক উত্তর হবে এখানে, একদম ঠিক বলেছো তোমরা। আচ্ছা, we are happy to dash the receipt of your order number so and so dated so and so. We are happy to admit, we are happy to accept, we are happy to acknowledge or respond. স্যার অ্যাকনলেজ। সাবাস, এটা সব সময় মাথায় রাখবে, অন্য কোনো জায়গায় যাওয়ারই দরকার নেই, ভাবার দরকার নেই। অ্যাকনলেজ মানে কি বলো তো বাংলাতে? প্রাপ্তি স্বীকার। হ্যাঁ, কোনো কিছু যে তুমি পেয়েছো, কৃতজ্ঞতা স্বীকার, হ্যাঁ কৃতজ্ঞতা। সেটাকে তুমি ইয়ে করছো, অ্যাডমিট করছো আর কি। তাহলে উই আর হ্যাপি টু অ্যাকনলেজ দ্য রিসিট। আচ্ছা ভালো করে শোনো, হোয়াট ইজ দ্য প্রনাউন্সিয়েশন অফ ইট? RECEIPT, it is receipt, ওকে? রিসিট, রশিদ। আচ্ছা এটা করো লাস্ট, আজকের এটা লাস্ট। এরপর আমরা রুট ওয়ার্ড কি করব? কত টাইম হলো? অনেক টাইম হয়ে গেল, আজকে ছেড়ে দাও রুট ওয়ার্ডটা, নাকি না করবো একটা দুটো? না স্যার আজকে থাক, এখনো খাইনি, মানে জানতাম না যে এতক্ষণ লেগে যাবে। সেটাই। ওকে চলো লাস্টটা করো তাহলে। ঠিক আছে, তাহলে আজকে আমরা রুট ওয়ার্ড আর করবো না। all jobs are respectable dash of their nature। হ্যাঁ আশা করছি সবাই বুঝতে পারছি আমরা, একটা 4 উত্তর হবে ইরেসপেক্টিভ অফ দেয়ার নেচার। হ্যাঁ ইরেসপেক্টিভ মানে
উইদাউট কনসিডারিং সামথিং দ্যাট ইজ গুড অর ব্যাড। ঠিক আছে, মানে বলি না আমরা যে যে কোনো কাজই সকল কাজই রেসপেক্টেবল, কোনো কাজই ছোট নয় বলি না, তো সেই অর্থে এটাকে ইউজ করা হচ্ছে ইরেসপেক্টিভ অফ। তাহলে অল জবস আর রেসপেক্টেবল ইরেসপেক্টিভ অফ দেয়ার নেচার, ইরেসপেক্টিভ অফ দেয়ার নেচার। শোনো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে আমি আরেকবার বলে দিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার সময় আমাদের মনে হবে প্রথম প্রথম যে আরে এটা আমি ভেবেছিলাম এটা উত্তর হলো, এটা তো উত্তর হওয়া উচিত ছিল না, ভুল হচ্ছে কোথাও, এরকম প্রথম প্রথম কয়েকদিন মনে হবে। কিন্তু যখন এটা তোমরা প্র্যাকটিস করবে না, অন্তত 500 কোয়েশ্চেন্স যখন প্র্যাকটিস করবে, তখন তুমি বুঝে যাবে যে হ্যাঁ এক্সামিনারের মাইন্ডসেট কি, এক্সামিনার অ্যাকচুয়ালি কি জানতে চাইছে। সো এটা যদি আমরা একটু কম পারি বা আমাদের মধ্যে যদি কোনো কনফিউশন তৈরি হয়, এটা কয়েকটা দিন প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। ওকে, সো এটাকে এতটা বেশি ভাবার দরকার নেই। ঠিক আছে, ওকে, তাহলে সবাই খুব ভালো থেকো। স্যার ওই এক্সাম প্যাটার্নটা ইংলিশ পেপারে কোন এক্সাম ওটা প্যাটার্নটা কি বলো দেখি? ডাব্লিউবিসিএস আর মেইনসে হ্যাঁ, মানে একটা তো আছে পেপার বি, আরেকটা আছে আবার হলো কি ইংলিশ, মানে এখন তো দুটো করে দিয়েছে, আগে তো যেখানে একটা ছিল ইংলিশে, ওই দুটো কেমন হবে মানে ওটা বুঝতে পারছি না। ইংলিশের পেপার একটাই আছে, বাংলাতে দুটো পেপার দেখতে পাবে। ইংলিশে দুটো দেখলাম যে মেইনসে। হ্যাঁ, আচ্ছা, ওটা আমাদের একটা দেখো ভিডিও দেওয়া আছে, দেখবে ক্লাসে চ্যানেলে এ সম্পর্কে ডিটেলসে। আচ্ছা ও স্যার, নোটিফিকেশন থেকে দেখো দেওয়া আছে, রিসেন্টলি একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, ওখান থেকে একটু দেখে নিও। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি, আমরা রুট ওয়ার্ড আজকে করতে পারলাম না। হ্যাঁ বলো, কেউ কিছু বলবে? স্যার আগের পেজটা একটু করুন তো, আমি স্ক্রিনশট করব। ও হ্যাঁ, নাও। স্যার বলছি করুন, আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্ক্রিনশট করুন। ওকে, ঠিক আছে, ভালো থেকো সবাই, গুড বাই।